ওকে, সো দেখো প্রথম প্রশ্নটা দেখো, বাঙালি জাতীয়তাবাদের মূল উৎস কোনটি? আমরা জানি বাঙালি জাতীয়তাবাদের মূল উৎস হচ্ছে ভাষা, তাই না? ধর্ম কিন্তু ছিল না, ঐতিহ্যও ছিল না, রাজনৈতিক চেতনা ছিল না। তাহলে বাঙালি জাতীয়তাবাদের মূল উৎস ছিল কি? ভাষা। বাঙালি জাতীয়তাবাদের মূল উৎস ছিল ভাষা, ঠিক আছে? ওকে, তারপরে আসো 2 নম্বর প্রশ্নটা দেখো। 2 নম্বর, 1952 সালের ভাষা আন্দোলনে কিসের বহিঃপ্রকাশ? হ্যাঁ, এটা করে হ্যাঁ আমাকে পাঠিয়ে দাও, আমি পরে এখান থেকে নিয়ে নিব, ঠিক আছে? 1952 সালের ভাষা আন্দোলনে কিসের বহিঃপ্রকাশ? সেটা হচ্ছে বিপ্লবী চেতনা, অর্থনৈতিক অধিকার আদায়ের চেতনা, জাতীয়তাবাদের চেতনা, স্বাধীনতার লড়াই। তাহলে 2 নম্বর প্রশ্নটা কি হবে দেখো, 52 সালে যে ভাষা আন্দোলনটা হলো, আমরা জানি 1952 সালের যে ভাষা আন্দোলনটা হলো 21শে ফেব্রুয়ারি, সেই 21শে ফেব্রুয়ারি এটা দিয়ে আসলে বোঝায় জাতীয়তাবাদের চেতনা, ঠিক আছে? জাতীয়তাবাদের চেতনা। মেনলি আমাদের ভাষা সমস্যাটা, ভাষা আন্দোলনটা 1947 সালে শুরু হয়েছে এবং এটা 4টা পর্যায় ছিল। কয়টা? 4টা পর্যায় ছিল, 47, 48, 49 এবং হচ্ছে 1952 সাল। এই 4 বছর, মানে 4 বছরে 4টা পর্যায় ছিল এবং চূড়ান্ত এবং সর্বশেষ পর্যায় ছিল 1952 সাল। এবং এই 52 সালের যে 8ই ফাল্গুন বা 21শে ফেব্রুয়ারি, সেই দিনই হচ্ছে আমাদের যে শহীদ সালাম, বরকত এরা কি হয়, এরা হচ্ছে তোমার শহীদ হয়, ঠিক আছে? ওকে, তাহলে এই শহীদদের ব্যাপারে একটু তোমরা পড়ে ফেলবা, তোমাদের বইতে এগুলা দেওয়া আছে। তারপরে আসো 3 নম্বর প্রশ্নটা যদি আমরা দেখি, পাকিস্তানে শতকরা কত ভাগ লোকের ভাষা ছিল উর্দু? তাহলে এখানে দেখো আমরা জানি 3 ভাগ লোকের, তার মানে 3.27% লোকের ভাষা ছিল উর্দু, ঠিক আছে? আর বাংলা ছিল প্রায় 56%। বাংলা ছিল, এই যে বাংলা ছিল কত ভাগ দেখো, 1952 সালের পাকিস্তানের শতকরা কত ভাগ লোকের ভাষা ছিল বাংলা? 3.27, এই যে 56.40। তার মানে উর্দু ছিল মাত্র 3.27% আর বাংলা ছিল 56.4%। তারপরও বাংলাকে তারা রাষ্ট্রভাষা করতে চায় নাই, বুঝতে পারছো? বাংলাকে তারা রাষ্ট্রভাষা করতে চায় নাই এবং বলে যে আরবি হরফে বাংলা লেখার জন্য। এই জন্যই কিন্তু মেনলি আমাদের বাংলা ভাষার আন্দোলনটা হয়েছে। এবং তারা কি বলছে, উর্দু এবং শুধু উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। উর্দু অ্যান্ড অনলি উর্দু শেল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। এই কথাটা কে বলছে? এটা বলছে মোহাম্মদ আলী জিন্নাহ। তিনি ঢাকায় আইসে একবার বলছে, আবার হচ্ছে আমাদের ইয়েতে আইসে একবার বলছে, পল্টনে একবার বলছে, আবার ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হলে একবার বলছে, ঠিক আছে? এটা বলছে মোহাম্মদ আলী জিন্নাহ। ওকে, তারপর আসো 6 নম্বর প্রশ্নটা, উর্দু ও ইংরেজির সাথে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার দাবি পাকিস্তানের গণপরিষদে কে করছিল? হ্যাঁ, তোমরা অ্যান্সার দিচ্ছ, আমি দেখতেছি। উর্দু ইংরেজির সাথে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার দাবি করছিল এই যে ধীরেন্দ্রনাথ দত্ত, কুমিল্লার। তিনি কুমিল্লার যে আসন, সেই আসনের ধীরেন্দ্রনাথ দত্ত এটা বলছিল, ঠিক আছে? ধীরেন্দ্রনাথ দত্ত, এটা পরীক্ষায় আসে প্রায়। তারপর আসো 7 নাম্বার, পাকিস্তানের প্রথম গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি কে ছিলেন? প্রথম গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি যোগেন্দ্রনাথ মন্ডল, মোহাম্মদ আলী জিন্নাহ, তমিজ উদ্দিন খান, গোলাম মোহাম্মদ। তাহলে 7 নম্বর অ্যান্সারটা কি হবে? একদম প্রথম গণপরিষদ। আমরা জানি গণপরিষদ কি? গণপরিষদ মানে হচ্ছে তোমার হচ্ছে সংবিধান তৈরি করার জন্য, সংবিধান তৈরি করার জন্য যে পরিষদ, সেটা হচ্ছে গণপরিষদ। আর প্রথম গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি ছিলেন যোগেন্দ্রনাথ মন্ডল, যোগেন্দ্রনাথ মন্ডল। ওকে, তারপর আসো 8 নম্বর প্রশ্নটা দেখি, কার নেতৃত্বে তমুদ্দুন মজলিস গঠিত হয়? তমুদ্দুন মজলিস গঠিত হয় অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে। তিনি কে ছিলেন? তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের একজন তরুণ অধ্যাপক। এবং তিনি 1947 সালের 1 সেপ্টেম্বর কি করেন? 1 সেপ্টেম্বর হচ্ছে এই তমুদ্দুন মজলিস গঠন করেন। এই জন্য এই অধ্যাপক আবুল কাশেমকে ভাষা আন্দোলনের জনক বলা হয়, ভাষা আন্দোলনের জনক বলা হয়, এটা মনে রাখবা, ভাষা আন্দোলনের জনক বলা হয় এই আবুল কাশেমকে। এবং এই তমুদ্দুন মজলিস হচ্ছে ভাষা আন্দোলনের প্রথম প্রতিষ্ঠান। তমুদ্দুন মজলিস হচ্ছে ভাষা আন্দোলনের প্রথম প্রতিষ্ঠান। তারা একটা বই বের করে, আমাদের বাংলা ভাষা রাষ্ট্রভাষা কি যেন একটা বই বের করছে তারা 3 জন মিলে, বইটির নামটা আমার ঠিক মনে পড়তেছে না, বাট ঢাবি পদার্থবিজ্ঞান বিভাগের তিনি ছিলেন, ঠিক আছে? প্রফেসর ছিলেন। 1947 সালের 1 সেপ্টেম্বর এটা করছে। এবং এই যে বাংলা ভাষা আন্দোলন, এটা একটা সাংস্কৃতিক আন্দোলন। এবং এই যে এই জন্য এই একটা প্রতিষ্ঠান, এটাও কিন্তু একটা সাংস্কৃতিক প্রতিষ্ঠান, বুঝতে পারছো? এটা একটা সাংস্কৃতিক প্রতিষ্ঠান। ভাইয়া ফার্স্ট চ্যাপ্টার পড়াবেন না? হ্যাঁ, ফার্স্ট চ্যাপ্টারটা আমাদের রেডি হচ্ছে, ফার্স্ট চ্যাপ্টারটা রেডি হলে তারপর আমি শেষে পড়াই দিব, সমস্যা নাই।
ওকে, তারপর আসো 9 নাম্বার, কোন তারিখে তমুদ্দুন মজলিস গঠিত হয়? এই যেটা আমি মাত্রই বলে আসলাম, 1 সেপ্টেম্বর 1947, এটা মনে রাখবা, 1 সেপ্টেম্বর 1947 তমুদ্দুন মজলিস গঠিত হয়। তারপর আসো 10 নাম্বার, কত সালে বাংলা ভাষা অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি পায়? 1956 সালে পাকিস্তানের প্রথম সংবিধান প্রণয়ন করা হয়। আর এই পাকিস্তানি এটাকে হচ্ছে তোমার অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, ঠিক আছে, 1956 সালে। তারপর আসো 11 নাম্বার, বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে, আচ্ছা একই প্রশ্ন দুইবার আসছে। 12 নাম্বার, যুক্তফ্রন্ট নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয়? যুক্তফ্রন্ট নির্বাচন হয় 1954 সালে। কিন্তু যুক্তফ্রন্ট কবে গঠিত হয়? যুক্তফ্রন্ট গঠিত হয়, মনে রাখবা, যুক্তফ্রন্ট গঠন হয় 1953 সালে। 1953 সালে কয়টা দল নিয়ে? গঠনের সময় দল ছিল 4টা, কিন্তু টোটাল দল ছিল 5টা। যদি বলে তোমাদের বইতে কয়টা দিছে, তোমাদের বইতে মনে হয় 5টাই আছে। যুক্তফ্রন্টে টোটাল দল ছিল কয়টা, মোট দল ছিল কয়টা, তাইলে হবে 5টা, আর গঠনের সময় দল ছিল 4টা। বুঝতে পারছো? যুক্তফ্রন্ট নির্বাচন, এবং এটাতে মুখ্যমন্ত্রী হয় একে ফজলুল হক। যুক্তফ্রন্টে মুখ্যমন্ত্রী হয় একে ফজলুল হক। তারা মাত্র 56 দিন এই সরকার ক্ষমতায় ছিল, মাত্র 56 দিন এই সরকার ক্ষমতায় ছিল। তারপর হচ্ছে পাকিস্তান কি করে, পাকিস্তানি বাহিনীরা পরবর্তীতে হচ্ছে এমন একটা, ওই যে আদমজি পাটকল নিয়ে একটা ঝামেলা কইরা পরবর্তীতে তাদের মন্ত্রিসভা ভেঙে দেয়। এবং তোমার হচ্ছে এই 56 দিন তারা ক্ষমতায় ছিল, এবং এইটা তাদের ইশতেহার ছিল 21 দফা, তাদের ইশতেহার ছিল 21 দফা, এবং 21 দফার মধ্যে বাংলা ভাষা নিয়ে দফা ছিল 5টা, আর 1 নাম্বার দফাই ছিল বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার স্বীকৃতি দিবে। ঠিক আছে, সব ক্লিয়ার? এটা কমেন্ট অন করে দাও। কথা কি ক্লিয়ার? তাহলে যুক্তফ্রন্ট গঠিত হয় 1953 সালে, কিন্তু যুক্তফ্রন্ট নির্বাচন হয় 1954 সালে। যুক্তফ্রন্ট তোমার হচ্ছে ইশতেহার দিছে কয়টা? টোটাল 21টা, তার মধ্যে ভাষা সংবলিত ইশতেহার ছিল 5টা, এবং প্রথম দফাটাই ছিল বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার স্বীকৃতি দেওয়া হবে। ঠিক আছে, এবং এখানে মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পান একে ফজলুল হক। ওকে, ভাইয়া ক্লাস করতে করতে চোখে কম দেখি। ও আচ্ছা, ক্লাস করতে করতে চোখে কম দেখো। ওকে, যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক কি ছিল? গোলাপ ফুল, হারিকেন, নৌকা, বাঘ। বলো, যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক কি ছিল? যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক মনে রাখবা, যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক ছিল নৌকা, আর মুসলিম লীগের প্রতীক ছিল হারিকেন। তারা মাত্র 9টা আসন পাইছিল, তাদের হাতে হারিকেন ধরে দিছিল। ঠিক আছে, ওকে। তারপর আসো 14 নাম্বার, তোমরা একটা কথা বলি, তোমরা যারা অনলাইন ক্লাস করবা বা যারা তোমরা ভবিষ্যতে আমাদের এই ডিউ আইসিইউ ব্যাচে ভর্তি হবা, যেহেতু আমাদের সবগুলো ক্লাস অনলাইনে করি, তাই তোমরা অবশ্যই একটা চশমা নিবা, ব্লু কার্ডের চশমা নিবা, যাতে সারাক্ষণ স্ক্রিন দেখা হয়, তো যাতে তোমাদের চোখে কোনো ব্যথা না হয় এবং চোখের কোনো সমস্যা না হয়। ঠিক আছে, এই জন্য আমাদের এই ডিউ আইসিইউ ব্যাচে আজকে যারা ভর্তি হবা তারা কিন্তু জার্সি পাবা, এবং 3999 টাকায় ভর্তি হইতে পারবা। ঠিক আছে, আজকেই জার্সি পাওয়ার শেষ সুযোগ, আজকেই, পরে আর পাবা না। ঠিক আছে, ওকে। যুক্তফ্রন্টের নির্বাচনী ইশতেহার কয়টি ছিল? 21টা, বলে ফেলছি। তারপর আসো 1954 সালের প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্টে 21 দফার মূল দফা কি ছিল? পূর্ব পাকিস্তানের স্বাধীনতা, রাষ্ট্রপতি শাসিত সরকার, বাংলাকে রাষ্ট্রভাষা করা। এই যে জমিদারি প্রথা উচ্ছেদ করছে কিন্তু একে ফজলুল হক, এবং কত সালে? 1950 সালে। 1950 সালে জমিদারি প্রথা উচ্ছেদ করছিল একে ফজলুল হক, 1950 সালে। ওকে, তারপর আসো 16 নাম্বার, 1954 সালের নির্বাচনে যুক্তফ্রন্ট সর্বমোট কয়টা আসন লাভ করছে? 167, 223, 236, 288টা। এগুলো কি মনে থাকে তোমাদের? মনে থাকে কিনা বলো? দেখো, 167 এটা করছিল 1970 সালের নির্বাচনে, 288 এটাও 70 সালের নির্বাচনে, এটা হবে 223টা, এটা হবে 223 না টোটাল, ওইটার সাথে আবার ইয়ে আছে, সংরক্ষিত মহিলা আছে। তাহলে এখানে কি বলছে? মোট। আচ্ছা, সর্বমোট তাইলে হবে 236, সর্বমোট বলছে তো, তাইলে হবে 236।
সর্বমোট 236টা হবে। ঠিক আছে, হ্যাঁ এগুলো একটু দেখবা সর্বমোট বলছি কিনা। ওকে, এটা দ্বিতীয় অধ্যায়, পরিণতি দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়, সর্বমোট 236। তারপরে আসো 17 নাম্বার, যুক্তফ্রন্ট মন্ত্রিসভার মুখ্যমন্ত্রী কে ছিল? এই তো একে ফজলুল হক, মুখ্যমন্ত্রী ছিল একে ফজলুল হক। তারপর আসো, আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয় কবে? আওয়ামী মুসলিম থেকে 1955 সালে। 18 নাম্বার, 1955 সালে, 1955 সালে। তারপর দেখো, পাকিস্তানের প্রথম সংবিধান কখন প্রণীত হয়েছিল? 1956 সালে। পাকিস্তানের প্রথম সংবিধান প্রণীত হয় 1956 সালে, এবং এই সংবিধানে দুইটা বিষয় আনা হয়। এক হচ্ছে বাংলাকে রাষ্ট্রভাষা, বাংলাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি দেওয়া হয়, এবং এবং পূর্ব বাংলাকে নামকরণ করা হয় পূর্ব পাকিস্তান, পূর্ব বাংলাকে নামকরণ করা হয় পূর্ব পাকিস্তান, এবং পাকিস্তান হচ্ছে তোমার ইসলামী প্রজাতন্ত্র হিসেবে ধারণ করে, নিজেদেরকে ইসলামী প্রজাতন্ত্র হিসেবে ধারণ করে এই সংবিধানের মাধ্যমে। ঠিক আছে, 1956 সালে। ওকে, তারপর আসো 20 নাম্বার, 1970 সালে সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ মোট কয়টি আসন লাভ করেছিল? 20, 167টা আসন লাভ করেছিল, 167টা আসন লাভ করেছিল, 167টা আসন লাভ করেছিল। ঠিক আছে, ওকে, যদিও মনে হয় না এই প্রশ্ন পরীক্ষা আসবে। অপারেশন সার্চলাইট কবে সংগঠিত হয়? অপারেশন সার্চলাইট সংগঠিত হয় 25 মার্চ 1971, রাজারবাগ পুলিশ লাইন, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকার এই অলিতে গলিতে, যেটা হচ্ছে টিক্কা খান এবং হচ্ছে রাও ফরমান আলী এরা মিলে করছিল। ঠিক আছে, এগুলো আসবে 25 মার্চ 1971। তারপরে আসো 22 নাম্বার, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা আদেশ জারি করা হয় কখন? আদেশ জারি 22 নাম্বার, বাংলাদেশের আদেশ জারি করা হয় কবে? মনে রাখবা, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা আদেশ জারি করা হয়েছিল যেদিন মুজিবনগর সরকার গঠন করা হয়েছিল, এবং মুজিবনগর সরকার গঠন করা হয়েছিল 10 এপ্রিল 1971। এই জন্য বাংলাদেশ স্বাধীনতার ঘোষণা আদেশ জারি 10 এপ্রিল আদেশ জারি বলছে, সরি, এটা হচ্ছে এই যে 10 এপ্রিল, আমি এটার মধ্যে দাগে, হ্যাঁ 10 এপ্রিল, ঠিক আছে, শুধু দাগাইছে অন্যটা, 10 এপ্রিল 1971 হবে। ঠিক আছে, 10 এপ্রিল 1971 হবে 22। ওকে, এবার আসো 22 নাম্বার, ঠিক আছে, 23 নাম্বার। এখন মুজিবনগর সরকারকে শপথ বাক্য পাঠ করান কে? মনে রাখবা, মুজিবনগর সরকার গঠন, মুজিবনগর সরকার, মুজিবনগর সরকার মনে রাখবা গঠন হয় 10 এপ্রিল 1971, 10 এপ্রিল 1971, আর শপথ পরে 17 এপ্রিল 1971, শপথ পরে 17 এপ্রিল 1971। এখানে 6 জন ছিল, রাষ্ট্রপতি ছিল শেখ মুজিবুর রহমান, উপরাষ্ট্রপতি ছিল সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী ছিল তাজউদ্দিন আহমেদ, অর্থমন্ত্রী ছিল এই যে এখন ভুলে গেছি, অর্থমন্ত্রী ছিল, আচ্ছা এই যে এখন মাথায় আসতেছে না, যাই হোক, এখানে আরো কয়েকজন ব্যক্তি ছিল, কামরুজ্জামান ছিল স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে, তারপর আইনমন্ত্রী ছিল মোস্তাক, আর অর্থমন্ত্রী ছিল আচ্ছা অর্থমন্ত্রীর নামটা তোমরা একটু বলো, আমার মাথায় এখন আসতেছে না। ঠিক আছে, ওকে, তাইলে মুজিবনগর সরকারকে শপথ বাক্য পাঠ করান কে? মুজিবনগর সরকারকে শপথ বাক্য পাঠ করান কমরেড মণি সিংহ। ঠিক আছে, সরি, এটা তো শপথ বাক্য আব্দুল মান্নান, শপথ বাক্য আব্দুল মান্নান পাঠ করান। না সরি, আমি একটু ভুল করতেছি, এটা তো মুজিবনগর সরকার শপথ বাক্য, সরি, এটা তো পরিচালনা করছিল, হ্যাঁ এটা হবে ইউসুফ আলী, সরি, মানে অনেক তথ্য মাথায় ঘুরতেছে তো, আর অনেকক্ষণ যাবত ক্লাস নিচ্ছি এই জন্য। ওকে, সো অধ্যাপক ইউসুফ আলী, মুজিবনগর সরকারকে শপথ পড়ান অধ্যাপক ইউসুফ আলী, আর পরিচালনা করছিল অন্যজন। ঠিক আছে, হ্যাঁ মনসুর আলী, রাইট, মনসুর আলী, এই নামটা আমার মাথায় আসতেছিল না, মনসুর আলী। ওকে, হ্যাঁ তাজউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী। আচ্ছা, এটা গেল। তারপর আসো 24
24 নাম্বার দেখো মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে? শেখ মুজিবুর রহমান ছিল। ওকে 25 নাম্বার মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, মাত্র বলে আসছি তাজউদ্দিন আহমেদ। তারপরে দেখো 26 নাম্বার মুজিবনগর সরকার গঠিত হয় 1971 সালের 10 এপ্রিল, এই যে 10 এপ্রিল এটাও বলছি। তারপরে আসো 27 নাম্বার মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে 17 এপ্রিল 1971, এটাও বলছি। তারপর আসো 28 নাম্বার বাংলাদেশের মুক্তিযুদ্ধের রণাঙ্গনে কয়টি সেক্টরে বিভক্ত ছিল? 11টি সেক্টর। বাংলাদেশের মুক্তিযুদ্ধে সেক্টর ছিল কয়টা? সেক্টর ছিল টোটাল 11টা। সেক্টর ছিল টোটাল 11টা। সাবসেক্টর ছিল 64টা। সাবসেক্টর ছিল 64টা। তারপরে মোট কমান্ডার ছিল এই 11টা সেক্টরে, টোটাল 11টা সেক্টরে কমান্ডার ছিল 16 জন। তবে নিয়মিত সেক্টর কমান্ডার বা 10 নাম্বার সেক্টর কমান্ডারটা একটু মনে রাখবা। 10 নাম্বার সেক্টর কোনটা ছিল? 10 নাম্বার সেক্টর ছিল বে অফ বেঙ্গল বা নৌবাহিনী, যেটা বে অফ বেঙ্গল। এবং এখানে কোনো নিয়মিত সেক্টর কমান্ডার ছিল না, এটা মনে রাখবা 10 নাম্বার সেক্টর। ঠিক আছে, নিয়মিত সেক্টর এগুলা 11 এপ্রিলে এই সেক্টরগুলো করা হয়েছিল। 11 এপ্রিল। আর তোমরা একটু ওই যে ইয়েটা পড়বা, মুক্তি ফৌজ আর মুক্তি বাহিনী। 4 এপ্রিলে কিন্তু হচ্ছে তোমার কি করা হয়েছিল? তেলিয়াপাড়া রণকৌশল করা হয়েছিল, যেটা হবিগঞ্জে, তৎকালীন সিলেট আর বর্তমান হবিগঞ্জ। সেটা করছিল এমএজি ওসমানী। এই এমএজি ওসমানী যৌথ বাহিনীকে নিয়ে সেখানে এটা করছিল 4 এপ্রিল। তারপরে তিনি সেখানে মুক্তি ফৌজ গঠন করে, যেটা পরবর্তীতে 11 এপ্রিল নাম পরিবর্তন করে হয়ে যায় মুক্তি বাহিনী। তাহলে মুক্তি বাহিনী কই থেকে আসছে? মুক্তি ফৌজ থেকে। আর মুক্তি বাহিনী তাহলে কে গঠন করলো? এমএজি ওসমানী গঠন করলো। কত তারিখ? 4 এপ্রিল। কোথায়? তেলিয়াপাড়ায়, হবিগঞ্জের তেলিয়াপাড়ায়, যেটা আগে ছিল সিলেট, বর্তমানে হবিগঞ্জ। ঠিক আছে, রণকৌশল মানে যুদ্ধের কৌশল, রণকৌশল। ওকে, আশা করি সবাই বুঝতেছো। না তোমরা শেয়ার দিচ্ছ না, সবাই একটু শেয়ার দাও। যারা এখনো শেয়ার দাও না তারা একটু ধুমায়া শেয়ার দাও, দেখি তোমরা একটু ধুমায়া শেয়ার দাও, দ্রুত করে শেয়ার দাও। ওকে, সবাই একটু দ্রুত করে শেয়ার দিয়ে দাও। তারপরে আসো 28 নাম্বার গেল। 29 নাম্বার বাংলাদেশের মুক্তিযুদ্ধে কতজন পাকিস্তানি সেনা আত্মসমর্পণ করেছিল? আমরা জানি 93,000 সেনা আত্মসমর্পণ করছিল। এবং কোথায় করছিল? সোহরাওয়ার্দী উদ্যানে, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সোহরাওয়ার্দী উদ্যান। এটার আগে নাম কি ছিল? রেসকোর্স ময়দান। সোহরাওয়ার্দী উদ্যানে রেসকোর্স ময়দান। এবং যৌথ বাহিনীর কমান্ডার কে ছিল? এবং পাকিস্তানের পক্ষে নিয়াজি স্বাক্ষর করে, বাংলাদেশের পক্ষে কে ছিল? এগুলো একটু পড়বা। ঠিক আছে, অনেক তথ্য, এগুলো পড়াইতে গেলে অনেক সময় লেগে যাবে। 30 নাম্বার 1956 সালে সংবিধান কতদিন স্থায়ী হয়েছিল? 30 নাম্বার 1956 সালে সংবিধান কতদিন স্থায়ী হয়েছিল? প্রথম সংবিধান তাদের 1956 সালে হয়েছিল, যেটা 2 বছর স্থায়ী ছিল, 2 বছর। ঠিক আছে, 2 বছর স্থায়ী ছিল। ওকে, এগুলার আমরা প্রথম পত্র শেষ করি। পাকিস্তানে সামরিক শাসন জারি হয় কত তারিখ? পাকিস্তানে সামরিক শাসন জারি হয় 1958 সালে। ও আবার ডেটও আছে, 7 অক্টোবর 1958 সালে। ঠিক আছে, এটা একটু দাগাই দিই আমি, 7 অক্টোবর 1958 সালে পাকিস্তানের প্রথম সামরিক শাসন জারি করা হয়। ইস্কান্দার মির্জা কে করছিল? ইস্কান্দার মির্জা তখন প্রেসিডেন্ট হয়ে যায় এবং সেনাবাহিনীর প্রধান হিসেবে নিয়ে আসে আইয়ুব খানকে। তার কিছুদিন পরে আইয়ুব খান ইস্কান্দার মির্জাকে সরাইয়া নিজে প্রেসিডেন্ট হয়ে যায়। ঠিক আছে, এই হচ্ছে ঘটনা। এবং মৌলিক গণতন্ত্র চালু করে গিয়ে যে পাকিস্তানের প্রথম সামরিক শাসন জারি করে জেনারেল ইস্কান্দার মির্জা। তারপরে দেখো 6 দফা কর্মসূচিকে উত্থাপন করেন শেখ মুজিবুর রহমান। 1966 সালে 5 থেকে 6 ফেব্রুয়ারি লাহোরে। ঠিক আছে, 6 দফাকে বলা হয় বাংলার মুক্তির বীজ বা স্বাধীনতার একটা ব্যাপার বলা হয়। ঐতিহাসিক 6 দফা উত্থাপিত হয় কবে? 1966 সালে। ওকে, মৌলিক গণতন্ত্র আদেশ জারি করে কে? আইয়ুব খান। মৌলিক গণতন্ত্র আদেশ জারি করে আইয়ুব খান, এটা পরীক্ষায় আসবে, আইয়ুব খান। পিডিএফ পাবা, শুধু ক্লাসটা শেয়ার করে দাও, তাইলেই হবে। ওকে, এগুলা তোমরা পড়ো। আরো জানতে হবে কি দেখো, পূর্ব পাকিস্তানের মৌলিক গণতন্ত্রের সংখ্যা ছিল 40,000। ছাত্র সংগ্রাম পরিষদে কত দফা কর্মসূচি পেশ করে? 11 দফা। আর 21 দফা পেশ করে যুক্ত ফ্রন্ট। আগরতলা মামলা আসামি সংখ্যা ছিল টোটাল 35।
কোন ঘটনার মাধ্যমে আগরতলা মামলা সব আসামি মুক্তি পায়? 1969 সালের গণ অভ্যুত্থানের মাধ্যমে দিয়ে। কত সালে ঐতিহাসিক আগরতলা মামলা দায়ের করা হয়েছিল? 1968 সালে। আর 1969 সালে গণ অভ্যুত্থানের কারণ ছিল স্বায়ত্তশাসনের দাবি উপেক্ষা করা। 1966 সালে যে স্বায়ত্তশাসনের দাবি করছিল শেখ মুজিবুর রহমান লাহোরে 6 দফার মাধ্যমে, সেটাকে উপেক্ষা করছিল, এই জন্য 1969 সালে গণ অভ্যুত্থান হয়েছিল। গুরুত্বপূর্ণ টপিক, এখান থেকে কি কি পড়বা দেখো। ভাষা আন্দোলন মাস্ট পড়বা। এখান থেকে ভাষা আন্দোলন থেকে একটা প্রশ্ন আসবে, এটা মনে করো যে হয়ে গেছে। ভাষা আন্দোলন থেকে একটা প্রশ্ন আসবে, মনে করো এটা হয়ে গেছে। ভাষা আন্দোলনের প্রেক্ষাপট পড়বা। তারপরে ভাষা আন্দোলনে মুক্তিযুদ্ধে যে একটা, এই ভাষা আন্দোলনের কারণেই মুক্তিযুদ্ধ হয়েছে। এই ভাষা আন্দোলনের একটা অনুপ্রেরণা ছিল। পাকিস্তান আমলে সবার প্রথম যে আন্দোলনটা বাঙালিরা করছে সেটা ভাষা আন্দোলন, এই জন্য এটা ভালো করে পড়বা। ঠিক আছে, ভাষা আন্দোলন এখানে কি কি আছে এগুলো পড়বা। তারপরে 1954 সালে নির্বাচন নিয়ে আসতে পারে, আসার সম্ভাবনা আছে। গণঅভ্যুত্থান নিয়ে মনে হয় না পরীক্ষা প্রশ্ন হবে। 70 সালে নির্বাচন নিয়েও হবে না। মুজিবনগর সরকার নিয়ে থাকতে পারে, আবার নাও থাকতে পারে। তবে এখান থেকে দুইটা প্রশ্ন 100% শিওর আসবে, এটা মাথায় রেখো। দুইটা প্রশ্ন আসবে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপট থাকতে পারে। ঠিক আছে, তো এখানে আমি 7টা টপিক দিছি, 7টা টপিকের মধ্যে 2টা টপিক সৃজনশীল মাস্ট থাকবে ইনশাআল্লাহ। ঠিক আছে, জ্ঞানমূলক প্রশ্নগুলা এখানে সবগুলাই পড়বা, এখানে সবগুলাই পড়বা, এখানে সবগুলাই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এখানে জ্ঞানমূলক যা যা দিছি সবগুলাই গুরুত্বপূর্ণ, সো এগুলা সবই পড়বা। এবার তৃতীয় অধ্যায় দেখি আমরা, রাজনৈতিক ব্যক্তিত্ব। দেখো ফরাইজি কথাটা কোন শব্দ থেকে আসছে? ফরাইজি কথাটা আসছে ফরজ থেকে। এখানে উত্তর কি? হ্যাঁ, এই তো ফরজ। এখানে ফরজ দুইবার চলে আসছে, বাট এটা ফরজ হবে। ঠিক আছে, ফরাইজি, ফরাইজি মানে কি? ফরাইজি আসছে ফরজ শব্দ থেকে। আর ফরজ মানে কি? অত্যাবশ্যকীয়, পালনীয়, যেটা তোমাকে পালন করতেই হবে। আমরা ফরজ নামাজ পড়ি না, নামাজে মানে যেটা অবশ্যই পালন করতে হবে, অত্যাবশ্যকীয়, পালনীয়, এই ফরাইজি। এই ফরজ থেকেই ফরাইজি আন্দোলন আসছে। ফরজ মানে হচ্ছে অত্যাবশ্যকীয়, পালনীয় জিনিস যেগুলা। ফরাইজি আন্দোলনের নেতা কি ছিলেন? আচ্ছা, উত্তর সাথে সাথে চলে আসতেছে কেন? হাজী শরীয়তুল্লাহ। ফরাইজি আন্দোলনের নেতা ছিলেন হাজী শরীয়তুল্লাহ। ঠিক আছে, হাজী শরীয়তুল্লাহ ফরাইজি আন্দোলনের নেতা ছিলেন, হাজী শরীয়তুল্লাহ। তারপরে আসো, ফরাইজি আন্দোলনের লক্ষ্য কি ছিল? ফরাইজি আন্দোলনের লক্ষ্য ছিল ইসলাম প্রচলিত কুসংস্কার দূর করা। ফরাইজি আন্দোলনের লক্ষ্য ছিল প্রচলিত কুসংস্কার দূর করা। ঠিক আছে, প্রচলিত কুসংস্কার দূর করা। সেখানে উত্তর সহ চলে আসতেছে। আচ্ছা ঠিক আছে, হাজী শরীয়তুল্লাহ কোন জেলায় জন্মগ্রহণ করে? এটা মনে রাখবা, ফরিদপুর। হাজী শরীয়তুল্লাহ, কিন্তু তার নামেই কিন্তু শরীয়তপুর নামটা রাখা হয়েছে। তার নামেই কিন্তু শরীয়তপুর নামটা রাখা হয়েছে, এটা মনে রাখবা। ঠিক আছে, ওকে। তারপরে আসো, বারাসাত বিদ্রোহ কত সালে সংগঠিত হয়? বারাসাত বিদ্রোহ সংগঠিত হয় 1831 সালে। বারাসাত বিদ্রোহ মানে হচ্ছে যেটা ওই যে বাঁশের কেল্লা বিদ্রোহ, যেটা তিতুমির করছিল, 1831 সালে। এবং ইংরেজদের পক্ষে ছিল, নেতৃত্ব দিছিল কর্নেল স্টুয়ার্ট। ইংরেজদের পক্ষে নেতৃত্ব দিছিল কর্নেল স্টুয়ার্ট। 6 নাম্বার, বারাসাত বিদ্রোহের নেতা কে ছিল? বারাসাত বিদ্রোহের নেতা ছিল তিতুমির, যার অপর নাম হচ্ছে মীর নিসার আলী। মীর নিসার আলী। ওকে। 7 নাম্বার, বাঁশের কেল্লা কে নির্মাণ করেন? তিতুমির, এটা আমরা সবাই জানি। 8 নাম্বার, তিতুমিরের বাঁশের কেল্লা নির্মাণ করেন কে? নির্মাণ করেন কেন? যুদ্ধের প্রস্তুতির জন্য, ব্যবসা করার জন্য, বসবাস করার জন্য, শহর করার জন্য? যুদ্ধের প্রস্তুতির জন্য, এটা আমরা জানি। যুদ্ধের প্রস্তুতির জন্য এই তিতুমিরের বাঁশের কেল্লা নির্মাণ করা হয়। তারপরে আসো, বাঁশের কেল্লার সাথে কোন নেতার নাম জড়িত? আমরা জানি, তিতুমির। তারপরে তিতুমির ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করে শহীদ হন। তার আন্দোলনের মূল ধারা কি ছিল? ইসলাম প্রতিষ্ঠা করা, হিন্দুদের দমন করা, স্বাধিকার আন্দোলনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করা, অর্থ উপার্জন করা। এটা বুঝাই যাচ্ছে যে স্বাধিকার আন্দোলনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করা। কারণ হচ্ছে তখনকার সময় হচ্ছে যেই রাজা ছিল তারা বেশিরভাগই ছিল হিন্দু রাজা, এবং তারা এই ইংরেজরা তখন ওই রাজাদের কাছ থেকে বেশি বেশি কর নিল, কর বাড়ায় দিল। তখন এই রাজারাও কি করলো? কৃষকদের উপরে অনেক অত্যাচার শুরু করে দিল। তখন এই তিতুমির এই জমিদারদের বিরুদ্ধে দাঁড়াইলো। এইটা নিয়েই মূলত আন্দোলন। ঠিক আছে। 11, বাংলার সৈয়দ আহমেদ কাকে বলা হয়? নবাব স্যার সলিমুল্লাহ, নবাব আব্দুল লতিফ, শের বাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী। এটা তোমরা বলো। বাংলার সৈয়দ আহমেদ বলা হয় কাকে? এটা হচ্ছে প্রথম অধ্যায়। বাংলার সৈয়দ আহমেদ বলা হয় কাকে? ও সরি, এটা তৃতীয় অধ্যায়। বাংলার সৈয়দ আহমেদ বলা হয় কাকে? বলো। বাংলার সৈয়দ আহমেদ বলা হয় কাকে? ওকে, বাংলার সৈয়দ আহমেদ বলা হয় নবাব আব্দুল লতিফকে।
নওয়াব আব্দুল লতিফকে, এটা মনে রাখবা। তারপরে নওয়াব আব্দুল লতিফ কত সালে মোহামেডান লিটারেরি সোসাইটি প্রতিষ্ঠা করে? 1855, 1863, 1878, 1885। এটার আনসার দাও। 12 নাম্বার, 12 নাম্বার। এটা হবে 1878, 1878 হবে। ওকে, 13 নাম্বার, মোহামেডান লিটারেরি সোসাইটি প্রতিষ্ঠা করা হয় কেন? দেখো, মোহামেডান লিটারেরি সোসাইটি, মোহামেডান মানে কি? মুসলিম। মোহামেডান মানে হচ্ছে মুসলিম, আর লিটারেরি মানে কি? সাহিত্য, আর সোসাইটি মানে কি? সমাজ। তাইলে মুসলিম সাহিত্য সমাজ। তখনকার সময় মুসলমানরা শিক্ষায় অনেকটা পিছিয়ে ছিল, তাদের দরকার ছিল ইংরেজি শিক্ষায় অনেক বেশি ভালো করা, এবং তারা সাহিত্য দিক থেকে অনেক পিছিয়ে ছিল। এই জন্য মুসলমানদের মধ্যে আধুনিক শিক্ষার জন্য এই মোহামেডান লিটারেরি সোসাইটি গঠিত করা হয়। ঠিক আছে, ওকে। আমি কত বলছিলাম? হ্যাঁ, আমি তো 1863 বলছি না, নাকি 1878 বলছিলাম? এটা 1863 হবে, 1863 হবে। ঠিক আছে, 12 এর খ হবে 1863। ঠিক আছে, 12 এর খ হবে 1863। ওকে, হ্যাঁ, এগুলার উত্তর দেওয়া আছে, এই জন্যই সমস্যা হয়ে গেছে। দেখো, কাকে দেশবন্ধু বলা হয়? চিত্তরঞ্জন দাসকে দেশবন্ধু বলা হয়, চিত্তরঞ্জন দাসকে দেশবন্ধু বলা হয়। হ্যাঁ, 1863 হবে। চিত্তরঞ্জন দাসকে। বেঙ্গল প্যাক্টের রূপকার কে ছিলেন? বেঙ্গল প্যাক্টের রূপকার ছিলেন তোমার হচ্ছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। ঠিক আছে, বেঙ্গল প্যাক্ট বা বাংলা চুক্তি 1923 সালে হয়েছিল। কত সালে? 1923 সালে হয়েছিল। এটা বেঙ্গল প্যাক্টের রূপকার ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। চিত্তরঞ্জন দাস কোন বিষয়ে যত্নশীল ছিলেন? হিন্দু মুসলিম ঐক্য। এই হিন্দু মুসলিম ঐক্য নিয়ে যে সবচেয়ে বেশি কাজ করছে, আমি 1878 বলছিলাম, আচ্ছা তাহলে এটা 1863 হবে, আমি ভুলে বলছিলাম। আচ্ছা, চিত্তরঞ্জন দাস কোন বিষয়ে যত্নশীল ছিলেন? তিনি হিন্দু মুসলিম ঐক্য স্থাপনের জন্য তিনি হচ্ছে এইটা করছিলেন, এবং হচ্ছে বেঙ্গল প্যাক্ট করছিলেন, এবং তার একটা দল ছিল, নাম ছিল স্বরাজ দল, নাম ছিল স্বরাজ দল। তারপর দেখো, বেঙ্গল প্যাক্ট কত সালে সম্পাদিত হয়? এই যে 1923 সালে বেঙ্গল প্যাক্ট হয়, 1923 সালে। ঠিক আছে, বেঙ্গল প্যাক্ট কত সালে হয়? 1923 সালে হয়। ওকে, তারপরে বেঙ্গল প্যাক্টের উদ্দেশ্য কি ছিল? এটাও ছিল হিন্দু মুসলিম ঐক্য সাধন, হিন্দু মুসলিম ঐক্য সাধন বেঙ্গল প্যাক্টের উদ্দেশ্য ছিল। ঠিক আছে, ওকে। 19 নাম্বার, 1937 সালের প্রাদেশিক আইনসভা নির্বাচনের পর অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী হয় কে? 1937 সালে কিন্তু প্রাদেশিক বাংলার প্রথম নির্বাচন হয়, মনে রাখবা। এই প্রাদেশিক বাংলার প্রথম, অবিভক্ত বাংলার প্রথম নির্বাচন হয় 1937 সালে, এবং সেখানে অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী হন একে ফজলুল হক। তারপরে দ্বিতীয় মুখ্যমন্ত্রী হয়েছিল খাজা নাজিমুদ্দিন, এবং তৃতীয় মুখ্যমন্ত্রী হয়েছিল হোসেন শহীদ সোহরাওয়ার্দী। ওকে, তাহলে এটা একে ফজলুল হক। ঐতিহাসিক লাহোর প্রস্তাবের উত্থাপককে? আমরা জানি 1940 সালের 23শে মার্চ এই ঐতিহাসিক লাহোর প্রস্তাব করেছিল একে ফজলুল হক। কে? একে ফজলুল হক। যেখানে বলা হয়েছিল যে দুইটা জাতির জন্য আলাদা দুইটা রাষ্ট্র দরকার, মানে মুসলমানদের জন্য আলাদা স্টেট দরকার, এটা বলা হয়েছিল। শেরে বাংলা একে ফজলুল হক কর্তৃক ঋণ সালিসি বোর্ড গঠনের উদ্দেশ্য ছিল কোনটা? কৃষকদের ঋণ বার লাঘব করা, জমিদারি প্রথা প্রবর্তন, কৃষি ঋণ আদায় করা, লাইন প্রথা বাতিল করা। এটা হবে কৃষকদের ঋণ বার লাঘব করা। যত দেখবা কৃষক, ঋণ, শ্রমিক, এই ধরনের যেগুলা দেখবা এগুলা সবই শেরে বাংলা একে ফজলুল হক করছে। ঠিক আছে, ওকে। 22 নাম্বার, ডাল ভাতের রাজনীতির প্রবক্তা কে? 22 নাম্বার, ডাল ভাতের রাজনীতির প্রবক্তা কে? বলো, ডাল ভাতের রাজনীতির প্রবক্তা। আমি 22 নাম্বারে আছি, তোমরা এখনো 20 নাম্বারে আছো? 22 নাম্বারে আছি আমি। একুশে রে, ওকে, 22 নাম্বার। বাইশ। আমি তো 2 পেজই আছি, আমি 2 পেজই আছি, মাঝে মাঝে হচ্ছে
একটা পেজ থেকে আরেকটা পেজে সুইচ হয়ে যায়। ওকে, বুঝতে পারছো? তাহলে ডাল ভাতের রাজনীতির প্রবক্তাকে, ডাল ভাতের রাজনীতির প্রবক্তা হচ্ছে শেরে বাংলা একে ফজলুল হক। ওকে, শেরে বাংলা একে ফজলুল হক। এখানে গুরুত্বপূর্ণ টপিক, এখানে কাকে নিয়ে পড়বা? প্রথমত ফরাইজি আন্দোলন পড়বা। ফরাইজি আন্দোলন, এই যে জমি থেকে খাজনা আদায়, এটা আল্লাহর আইনের পরিপন্থী। এটা কে বলছে? এটা বলছে দুদু মিয়া, মানে হাজী শরীয়তুল্লাহ ছেলে ওরফে মোহসেন মিয়া। ঠিক আছে? এই ফরাইজি আন্দোলন প্রথমে ছিল একটা ধর্মীয় আন্দোলন, পরবর্তীতে এটাকে রাজনৈতিক আন্দোলনে রূপদান করছে দুদু মিয়া। ঠিক আছে? ফরাইজি আন্দোলনটা পড়বা। তিতুমির সম্পর্কে পড়বা। নবাব স্যার সলিমুল্লাহ সম্পর্কে আসতে পারে। এই নবাব স্যার সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে জমিদান করছে, বুয়েটের জন্য জমিদান করছে, যেটাকে ইঞ্জিনিয়ার্স স্কুল প্রতিষ্ঠান ছিল। তারপরে ঢাকা মেডিকেল কলেজের জন্য জমিদান করছে, এবং বঙ্গভঙ্গ প্রতিষ্ঠা করতে সবচেয়ে উদ্যোগী ছিলেন তিনি, নবাব স্যার সলিমুল্লাহ। ঠিক আছে? তার সম্পর্কে আসতে পারে। এখানে আসতে পারে তিতুমির সম্পর্কে আসতে পারে, ফরাইজি সম্পর্কে আসতে পারে কিনা শিউর না, তবে সলিমুল্লাহ সম্পর্কে আসতে পারে। তারপরে হচ্ছে তোমার একে ফজলুল হক সম্পর্কে একটা আসতে পারে, একে ফজলুল হক সম্পর্কে একটা আসতে পারে, এবং শহীদ সোহরাওয়ার্দী সম্পর্কেও আসতে পারে। ঠিক আছে? একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, হাজী শরীয়তুল্লাহ আর তিতুমির, এই চারজনের মধ্যে একজনের আসতে পারে। ঠিক আছে? ওকে, মাওলানা ভাসানী সম্পর্কে নাও আসতে পারে, শিওর না, বাট এখানে আমি সবগুলো দিয়ে দিছি। এই যে হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে বলা হতো গণতন্ত্রের মানুষপুত্র, কেন বলা হইতো সেটা পরীক্ষায় আসতে পারে। জ্ঞানমূলক প্রশ্নগুলো এখানে যা যা দেওয়া আছে সব পড়ে ফেলবা, এখানে যা যা দেওয়া আছে সব পড়ে ফেলবা। অল্প কয়টা দিছি আমি, তারপর অনুধাবনমূলক এখানে অল্প কয়টা দিছি। ওকে, আচ্ছা, তারপর আসো চতুর্থ অধ্যায়, বাংলাদেশের সংবিধান। আচ্ছা, এটা আমার একটু সমস্যা হচ্ছে কোথাও, আমি দাঁড়াও এটা ঠিক করে নিই, না হলে অ্যান্সার দেখা যাচ্ছে। এই মুফাজ্জল, এটা দেখো তো অ্যান্সার শো করতেছে কেন? এটা একটু দেখো তো, এটা কি পাওয়ার পয়েন্ট নাকি পিডিএফ? দেখো, এটা কি পাওয়ার পয়েন্ট নাকি পিডিএফ? দেখো তো। পাওয়ার পয়েন্ট হলে অ্যানিমেশন দেয় নাই না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে তার কিছু করার নাই। দেখো, আমি তোমাদেরকে বুঝে বুঝে পড়া দিই, তাহলে হবে। হ্যাঁ, দেখো, বাংলাদেশের এক নাম্বার, দেশের সর্বোচ্চ, দেখো দেশের সর্বোচ্চ ও চূড়ান্ত আইন কোনটা? দেশের সর্বোচ্চ চূড়ান্ত আইন হচ্ছে বাংলাদেশের সংবিধান, কারণ এটাকে বলা হয় সুপ্রিম ল। মনে রাখবা, সুপ্রিম ল, বাংলাদেশের সর্বোচ্চ আইন। বাংলাদেশের সর্বোচ্চ আইন কোনটা? সংবিধান, এটা মনে রাখবা। ঠিক আছে? ওকে, তারপর আসো, বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ 1972 সালের কখন জারি করা হয়? আমি একটু তোমাদের ঘটনাগুলো বলি। 1972 সালের 11 জানুয়ারি অস্থায়ী সংবিধান আদেশ জারি করা হয়। এটা কি? এটা হচ্ছে তোমার অস্থায়ী সংবিধান আদেশ না, এটা হচ্ছে 11 জানুয়ারি। আর তোমার হচ্ছে 23শে মার্চ, এখানে 23শে মার্চটা একটু বলি। 23শে মার্চে কি হয়েছে? প্রথম গণপরিষদ আদেশ জারি, গণপরিষদ আদেশ জারি 23শে মার্চ, গণপরিষদ আদেশ জারি। তারপরে 23শে মার্চের পরে 10 এপ্রিল প্রথম অধিবেশন, 10 এপ্রিল প্রথম অধিবেশন বসে। তারপরে হচ্ছে তারা এখানে 12 অক্টোবর প্রথম খসড়া সংবিধান বসানো হয়, মানে প্রথম খসড়া সংবিধান সংসদে উত্থাপিত করা হয়। 4 নভেম্বর সেটা গ্রহণ করা হয়, এই জন্য 4 নভেম্বরকে বলা হয় সংবিধান দিবস। এবং বাংলাদেশের সংবিধান কার্যকর করা হয়, গৃহীত হয় 4 নভেম্বর, কিন্তু কার্যকর হয় 1972 সালে 16 ডিসেম্বর। বাংলাদেশের সংবিধান কার্যকর হয় 1972 সালে 16 ডিসেম্বর। এবং তোমার হচ্ছে সংবিধান আমাদের যেই হচ্ছে তোমার, আচ্ছা এটা একটু পরেই বলি, আমাদের যেই সংবিধানের বলা হয়েছে। তারপর দেখো কত তারিখ বাংলাদেশ গণপরিষদ আদেশ জারি করা হয়। এই যে গণপরিষদ আদেশে আমি একটু আগে বললাম না যে এটা 23শে মার্চ 1972 সালে, এবং এটা করছিল আবু সাইদ চৌধুরী। প্রথমটা হচ্ছে তোমার অস্থায়ী সংবিধান আদেশ জারি করছে শেখ মুজিবুর রহমান, কিন্তু অস্থায়ী গণপরিষদ আদেশ জারি করছে 23শে মার্চ, এটা হচ্ছে আবু সাইদ চৌধুরী করছে, আবু সাইদ চৌধুরী। বাংলাদেশের প্রথম সংবিধান রচিত হয় কত সালে? 1972 সালে। 1972 সালে 16 ডিসেম্বর থেকে এটা কার্যকর করা হয়।
1972 সালে সংবিধান প্রণয়ন কমিটির প্রধান কে ছিল? হ্যাঁ, প্রধান কে ছিল এটা আমি একটু বলি তোমাদেরকে। 1972 সালে যে প্রণয়ন কমিটি, সেখানে হচ্ছে তোমার টোটাল 34 জন সদস্য। কয়জন? 34 জন সদস্য। তার মধ্যে প্রধান ছিল ডক্টর কামাল, যাকে বলা হয় সংবিধানের জনক, যাকে বলা হয় সংবিধানের জনক, ঠিক আছে। এবং একমাত্র মহিলা, শুধু একজন মহিলা ছিল এখানে, তার নাম ছিল বেগম রাজিয়া বানু, রাজিয়া আক্তার বানু, বা আমরা বলতে পারি রাজিয়া বানু, ঠিক আছে, রাজিয়া বানু। এবং এই সংবিধানটাকে তোমার হচ্ছে হাতে লিখছে কে? হাতে লেখা হচ্ছে আব্দুর রৌফ, হাতে লিখছে হচ্ছে আব্দুর রৌফ, হস্তলেখক, সংবিধানের হস্তলেখক হচ্ছে আব্দুর রৌফ। এবং এটাকে একটু আঁকাআঁকি করছে কে? এটাকে অঙ্গসজ্জা করছে জয়নুল আবেদিন, জয়নুল আবেদিন ও শিল্পী হাশেম, ঠিক আছে। ওকে, তারপরে আসো, বাংলাদেশ সংবিধান প্রণয়ন কমিটির সদস্য কত ছিল? মাত্রই বললাম 34 জন। তারপরে আসো 7 নাম্বার, বাংলাদেশ সংবিধান গণপরিষদে গৃহীত হয় কত তারিখ? বাংলাদেশের সংবিধান গণপরিষদে গৃহীত হয়, এই যে যেটা বললাম সেটা হচ্ছে তোমার 4 নভেম্বর 1972 গৃহীত হয়েছে, কিন্তু 16 ডিসেম্বর 1972 কিন্তু কার্যকর হয়েছে, কার্যকর হয়েছে 16 ডিসেম্বর 1972, কিন্তু 4 নভেম্বরে গৃহীত হয়েছে, এই যে গৃহীত, এই জন্যই 4 নভেম্বরকে সংবিধান দিবস বলা হয়, 4 নভেম্বরকে সংবিধান দিবস বলা হয়, ঠিক আছে। ওকে, রাইট। তারপর আসো 8 নাম্বার, 1972 সালে গণপরিষদ কর্তৃক গৃহীত সংবিধান কত তারিখ থেকে কার্যকর হয়? এই যে 16 ডিসেম্বর 1972, 16 ডিসেম্বর 1972 থেকে কার্যকর করা হয়। তাহলে গৃহীত 4 নভেম্বর, কিন্তু কার্যকর 16 ডিসেম্বর। তারপরে আসো 9 নাম্বার, বাংলাদেশ সংবিধান প্রণয়ন গঠিত কর্তৃপক্ষ কে ছিল? আইনসভা, গণপরিষদ, মুজিবনগর সরকার, সুপ্রিম কোর্ট। গণপরিষদ, মনে রাখবা গণপরিষদ তৈরি হয় সংবিধান তৈরি করার জন্য, সংবিধান তৈরি করার জন্য যে পরিষদ তাকেই গণপরিষদ বলে। এই জন্য গণপরিষদ কেন তৈরি করা হয়? সংবিধান তৈরি করার জন্য। এটা দেখতে ঠিক তোমার আইনসভার মতোই বা জাতীয় সংসদের মতোই, কিন্তু এটার নাম থাকে গণপরিষদ, এটা সংবিধান তৈরি করার জন্য তৈরি হয়। তারপরে আসো, বাংলাদেশ সংবিধান প্রণীত হয় কিভাবে? রাষ্ট্রপতির আদেশে, আইন পরিষদ কর্তৃক, গণপরিষদ কর্তৃক, জনগণের মাধ্যমে। গণপরিষদ কর্তৃক, গণপরিষদ কর্তৃক। তারপর আসো, বাংলাদেশ সংবিধানের মোট অনুচ্ছেদ কয়টা? বাংলাদেশ সংবিধানের মোট অনুচ্ছেদ আছে 153টা, 153টা। তফসিল কয়টা? তফসিল হচ্ছে 7টা, তফসিল 7টা। অধ্যায় কয়টা? অধ্যায় হচ্ছে 11টা, মনে রাখবা অধ্যায় হচ্ছে 11টা। তার মধ্যে মৌলিক অধিকার, মৌলিক অধিকার অধ্যায় হচ্ছে 3 নাম্বার, 3 নাম্বার অধ্যায়ে মৌলিক অধিকার নিয়ে বলা হয়েছে, ঠিক আছে। তফসিল 7টা, অধ্যায় 11টা। আর সংশোধনী কয়টা? সংশোধনী 17টা, সংশোধনী 17টা, মনে রাখবা সংশোধনী 17টা। তফসিল 7টা, অধ্যায় 11টা। কোরাম সংখ্যা, কোরাম, কোরাম মানে কি? সংসদে যে পর্যন্ত 60 জন না হবে সে পর্যন্ত সংসদের অধিবেশন শুরু হবে না, এটাকে বলা হয় কোরাম। এই কোরাম সংখ্যা হচ্ছে 60 জন। আরেকটা হচ্ছে কাস্টিং ভোট, এটাকে বলা হয় কাস্টিং ভোট। কাস্টিং ভোট কি? কাস্টিং ভোট মানে হচ্ছে তোমার স্পিকারের ভোট, স্পিকারের ভোট। মনে করো আমি বললাম যে প্রেম করা হারাম, এখন তোমরা এটাতে ইয়া দাও, তোমরা হচ্ছে কি করবা? রায় দিবা। কেউ বললা হা হা হা, কেউ বললা না না না, মানে কয়েকজন বললো হা, কয়েকজন বললো না। এখন আমি দেখলাম হা না ভোট সমান, এখানেও 50 জন, এখানেও 50 জন, তখন আমি বললাম না প্রেম করা তো হারাম, এটা তো হা বলা যাবে না, তাহলে আমি না দিলাম। এই যে অ্যাজ এ স্পিকার আমি যে না বলছি এটাই পাস হয়ে গেছে, এটাই হচ্ছে কাস্টিং ভোট বা স্পিকারের ভোট। আরেকটা আছে এমিকাস কিউরি, আরেকটা হচ্ছে এমিকাস কিউরি, এমিকাস কিউরি। এমিকাস কিউরি মানে হচ্ছে আদালতের বন্ধু, আদালতের বন্ধু। এরা হচ্ছে তোমার বিজ্ঞ বিচারক প্যানেল, যারা অনেক বয়স্ক হয়ে গেছে, কিন্তু এমন কোন আইন নতুন করে আসছে যেটা হচ্ছে যেটার নতুন করে একটা সিদ্ধান্ত দরকার, বা এই সমস্যাটার একটা নতুন আইন দরকার, তখন তারা এই বিজ্ঞ বিচারক প্যানেল আইসা এটা নিয়ে কাজ করে, এদেরকে বলা হয় এমিকাস কিউরি। এবং আরেকটা হচ্ছে ইনডেমনিটি, ইনডেমনিটি, ইনডেমনিটি। ইনডেমনিটি মানে হচ্ছে দায় মুক্তি, ইনডেমনিটি মানে হচ্ছে দায় মুক্তি। এই 1975 সালে শেখ মুজিবকে হত্যা করার পরে 1979 সালে এসা তোমার হচ্ছে জিয়াউর রহমান একটা ইনডেমনিটি করেন, মানে হচ্ছে দায় মুক্তি। এই শেখ মুজিবকে হত্যা করার পর থেকে 1975 সালে 15 আগস্টের পর থেকে 1979 সাল পর্যন্ত যা কিছু হয়েছে এগুলো হচ্ছে তোমার
কি এগুলা নিয়ে কেউ কোনো আদালতে বা কোনো প্রশ্ন করতে পারবে না, এটাকে বলা হয় ইনডেমনিটি বা দায় মুক্তি। ঠিক আছে, ওকে। এগুলা কি কেউ স্ক্রিনশট নিতে চাচ্ছ? চাইলে নিতে পারো, সমস্যা নাই। আরে ভাই আমি তো উদাহরণ দিছি, তোমরা যে ভোট দেওয়া শুরু করে দিছ, মানে কি এটা কি সংসদ নাকি যে তোমরা এখন কিছু বললে হচ্ছে এটা পাস হবে? এখানে তো পাস হওয়ার কোনো সম্ভাবনা নাই। ঠিক আছে, ওকে। তারপর আসো 12 নম্বর, নেপাল কার সমান ক্ষমতার অধিকারী? নেপাল সুপ্রিম কোর্টের বিচারক, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার জাতীয়। তাহলে স্পিকারের সমান তো জীবনও হবে না, প্রধানমন্ত্রীও হবে না, রাষ্ট্রপতিও হবে না, সুপ্রিম কোর্টের বিচারক। নেপাল, নেপাল হচ্ছে তোমার 77 নম্বর অনুচ্ছেদে আছে। নেপাল 77 নম্বর অনুচ্ছেদে আছে, কিন্তু বাংলাদেশে এটা এখনো হয় নাই। নেপালের কাজ কি জানো? নেপাল হচ্ছে একটা সাংবিধানিক পদ, মানে হচ্ছে রাষ্ট্রপতি তাকে নিয়োগ দিবে এবং তিনি প্রধানমন্ত্রী থেকে শুরু করে যে কোনো সরকারি কর্মকর্তা কর্মচারীর যে কোনো সময় যে কোনো কাগজ দেখতে চাইতে পারেন এবং মানে ন্যায়ের জন্য তিনি কাজ করবেন, এই জন্য তাকে বলা হয় ন্যায়পাল। পাল মানে হচ্ছে কর্তা, যিনি হচ্ছে ন্যায়পাল, ন্যায়ের জন্য যিনি কাজ করবেন। ঠিক আছে, ওকে, ন্যায়পাল। ওকে, এটা হচ্ছে 77 নম্বর অনুচ্ছেদে আছে ন্যায়পাল, এবং তার ক্ষমতা হচ্ছে সুপ্রিম কোর্টের বিচারকের সমান, যদিও বাংলাদেশে এটা এখনো হয় নাই। তারপর আসো, দাঁড়াও এটা ইয়ে করে দিই, মোছায়া দিই। আচ্ছা, বাংলাদেশের সংবিধানে এ পর্যন্ত কতবার সংশোধিত হয়েছে? 17 বার, তাই না? 17 বার। এর মধ্যে তোমরা কয়েকটা পর্ব আমি সেটা বলে দিই। যেমন তৃতীয় হয়েছিল সীমান্ত চুক্তি। বাংলাদেশের যে হচ্ছে তোমার 1974 সালে হয়েছিল। কত সালে? সীমান্ত চুক্তি 1974 সালে। বাংলাদেশের পঞ্চগড়ের যে বেরুবাড়ি, সেটা আমরা ভারতকে দিছি ছিটমহলটা, আর আমরা নিছি 3 বিঘা করিডোর। আমাদের সবচেয়ে বড় যে ছিটমহল ছিল অঙ্গরপোতা দহগ্রাম, সেখানে যাওয়ার জন্য। এগুলো তোমরা এখন বিস্তারিত বুঝবা না, যখন তোমরা এখান থেকে পরে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় কোর্সে ভর্তি হবা তখন আমরা এগুলো বিস্তারিত পড়াবো। ঠিক আছে, তৃতীয় পর্বা। তারপরে হচ্ছে চতুর্থ বাকশাল করছিল শেখ মুজিবুর রহমান। বাকশাল বাংলাদেশ কৃষক শ্রমিক দল আর কি, বাকশাল শেখ মুজিবুর রহমান করছিল। পঞ্চম আসবে না, অষ্টম পড়তে পারো। অষ্টমে হচ্ছে ইসলাম ধর্ম চালু হয়েছে। ইসলাম ধর্ম চালু হয়েছে অষ্টম 1988 সালে, এবং হাইকোর্টের 6টা বেঞ্চ ঢাকার বাইরে স্থাপন করা হয়েছিল 1988 সালে। তারপরে পড়বা হচ্ছে 12তম, ভালো করে পড়বা। এই 12তম 1991 সালে। কত সালে? 1991 সালে। এই সময়ে বেগম খালেদা জিয়া প্রথম বাংলাদেশের মহিলা প্রধানমন্ত্রী হয়েছিল, আর এটাকে বলা হয়েছিল সংসদীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তন। সংসদীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তন, এটা পরীক্ষায় আসবে মাস্ট। কেন জানো? কারণ হচ্ছে 1975 সালে শেখ মুজিবকে হত্যা করা হইল। তারপর 1975 থেকে 1991 সাল পর্যন্ত এই টাইমটা পুরোটাই বাংলাদেশের ক্ষমতা ছিল সেনাবাহিনীর হাতে। প্রথমে হচ্ছে খন্দকার মোস্তাক, তো এইভাবেই ছিল। তারপরে জিয়াউর রহমান ছিল সেনাবাহিনী, তারপর হচ্ছে তোমার এরশাদ ছিল সেনাবাহিনী। তারাই তো ক্ষমতায় ছিল 1969 পর্যন্ত, 79 পর্যন্ত, তারপর 89 পর্যন্ত। তারপরে 90 থেকে 91 ছিল তত্ত্বাবধায়ক সরকার। বাংলাদেশের প্রথম তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় ছিল তখন। তারপর হচ্ছে তারাই নির্বাচন দেয় 1991 সালে, প্রথম গণভোটের ব্যবস্থা করা হয়, প্রথম গণভোট। এবং তখন হচ্ছে এই একটা নির্বাচন দেয়, গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসে, সেটা হচ্ছে বিএনপি সরকার, এবং সেখানেই বেগম খালেদা জিয়া প্রথম সরকার গঠন করে। এবং এই জন্যই সংসদীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তন 12তম। আর 13তম পর্বা, 13তমতে হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার চালু হয়েছিল। তত্ত্বাবধায়ক সরকার চালু হয়েছিল 13তমতে। আর 15তমতে তত্ত্বাবধায়ক সরকার বাতিল হয়েছিল, যদিও আবার বর্তমানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসছে। ঠিক আছে, তাইলে এই দুইটা ভালো করে পড়বা, এটা এই তিনটা ভালো করে পড়বা। ঠিক আছে, এই তিনটা ভালো করে পড়বা, 12তম, 13তম, 15তম। আর 17তম তো তোমরা জানো যে নারী সংরক্ষিত আসন 50টা, আরো 25 বছরের জন্য বৃদ্ধি করা হয়েছে 2044 সাল পর্যন্ত। নারী সংরক্ষিত আসন যে 50টা আছে না এখন, এমনি তো আসন হচ্ছে 300টা, আর নারী সংরক্ষিত আসন আরো 50টা, টোটাল 350টা। এই আসনটা আরো 25 বছরের জন্য বৃদ্ধি করছে 2018 সালে, তাহলে 2044 সাল পর্যন্ত। ঠিক আছে, আর তত্ত্বাবধায়ক সরকার চালু হয়েছে 13তমতে, তত্ত্বাবধায়ক সরকার বাতিল হয়েছিল 15তম সংশোধনীতে। শেষ, এগুলা ভালো করে পড়বা।
কথা কি বুঝছো? আমি তোমাদের আরো সময় পাইলে এগুলো আরো বিস্তারিত ধুমাইয়া পড়াইতে পারতাম। যাই হোক, কোনো সমস্যা নাই। তো এই দেখো, তোমরা যারা পরিণতি দ্বিতীয় পত্র পড়তেছো না, তোমরা অনেক লাকি। কেন জানো? কারণ তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের যে কোর্সে ভর্তি হবা, তখন দেখবা এই পড়াগুলাই তোমাদের 40% পড়া কভার হয়ে যাবে। এই পড়াগুলাই, এই যে তোমাদের মুক্তিযুদ্ধ আছে, সংবিধান আছে, তারপরে প্রাচীন বাংলার ইতিহাস আছে, তারপরে হচ্ছে তোমার আরো আরো অনেক সরকার প্রশাসনিক কাঠামো, নির্বাচন সব আছে। তাইলে তোমাদের 40% পড়া কিন্তু এখানে কভার হয়ে যাচ্ছে। যাদের আবার ইতিহাস আছে, আবার ভূগোল আছে, তাদের তো আরো ভালো। ওকে, আমি এখানে পড়াইতেছি, আরেকজন কমেন্ট করতেছে আই লাভ ইউ দিয়া। ভাই রে ভাই। ওকে, তারপর আসো 14 নাম্বার। বাংলাদেশ সংবিধান রাষ্ট্র পরিচালনার মূলনীতি কয়টি? 4টি। এটা আমরা সবাই জানি। জাতীয়তাবাদ, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র। এই 4টা হচ্ছে বাংলাদেশ রাষ্ট্র পরিচালনার মূলনীতি। তারপর আসো দেখো, মৌলিক অধিকার বাংলাদেশ সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে বর্ণিত রয়েছে? প্রথমে তো মনে রাখবা, মৌলিক অধিকার বাংলাদেশের ভাগ হচ্ছে 3য় ভাগে। কত ভাগে? 3য় ভাগে, অনুচ্ছেদে 3য় ভাগে আছে। আর অনুচ্ছেদ বললে হবে 27 থেকে 47। 27 থেকে 47। আর মৌলিক অধিকার সম্বলিত আর্টিকেল, আর্টিকেল আছে 18টাই। তোমরা পড়ো 18টা, 17টা বা 18টা, তবে বেস্ট অ্যান্সার 17টা। 17টা না থাকলে 18টা দিবা। আর্টিকেল বা অনুচ্ছেদ, এটাকে বাংলায় বলে অনুচ্ছেদ। মানে মৌলিক অধিকার সম্বলিত অধিকার আছে 18টা। ঠিক আছে, তোমাদের হয়তো প্রশ্নে 18টাই থাকে অপশনে। মোবাইলে স্ক্রিনশট হইতেছে না কেন? ও আচ্ছা, আমাদের পেজে হচ্ছে স্ক্রিনশট নেওয়ার অপশনটা বন্ধ করা আছে। তোমরা এগুলো লিখে নিও পরে, সমস্যা নাই। ঠিক আছে, পরবর্তীতে আবার ক্লাসটা করে লিখে নিও। ওকে, তারপর আসো, মৌলিক অধিকার লিপিবদ্ধ আছে সংবিধানের কোন ভাগে? এটা তো এই যে 3য় ভাগে, মাত্র এটা পড়াইলাম 3য় ভাগে। ঠিক আছে, ওকে। তারপর আসো, সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে বাংলাদেশে পুনরায় সংসদীয় সরকার গণতন্ত্রীয়, এই যে পুনরায় সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তিত হয়েছিল? এটাই কিন্তু এই দ্বাদশ সংশোধনী। এটাই মাত্র বললাম যে এখানে হচ্ছে তোমার খালেদা জিয়া ক্ষমতায় আসছিল, এটার মাধ্যমে। ঠিক আছে, ওকে। তারপর আসো, 17 নম্বর শেষ, 18 নম্বর। আচ্ছা, এখানে কিছু জিনিস দেখবা, যেমন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত হয় সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে? 15 নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়েছিল। তারপর এটা মাত্র পড়াইছি, বাংলাদেশ সংবিধান হলো লিখিত। বাংলাদেশের সংবিধান কেমন? লিখিত, ধর্মনিরপেক্ষ এবং দুষ্পরিবর্তনীয়। দুষ্পরিবর্তনীয় মানে সহজে পরিবর্তন করা যায় না এমন, আর লিখিত মানে লিখা। কারণ এই যে 153টা অনুচ্ছেদ, নাহলে তুমি কেমনে জানলা যদি বাংলাদেশের সংবিধান লিখিত না হয়? তারপরে বাংলাদেশ সংবিধানের প্রকৃতি বৈশিষ্ট্যগুলো, মৌলিক অধিকার সন্নিবেশ, লিখিত ও দুষ্পরিবর্তনীয়। আচ্ছা, এগুলো তোমরা পারবা, এগুলো এখান থেকে পড়ে নিও। এবার আসো, এটা আমাদের কোন অধ্যায়? হ্যাঁ, গুরুত্বপূর্ণ টপিকগুলো পড়বা। এখানে বাংলাদেশ সংবিধানের প্রণয়নের ইতিহাস পড়বা। ইতিহাসটা একটু কম গুরুত্বপূর্ণ, বৈশিষ্ট্যটা বেশি গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সংবিধানকে উত্তম সংবিধান বলা যাবে কিনা এটা পড়বা। আর জনগণই সকল ক্ষমতার উৎস, অবশ্যই জনগণই সকল ক্ষমতার উৎস। মৌলিক অধিকার নিয়ে একটা আসতে পারে। এখানে আমি 4টা জিনিস দিছি, এখান থেকে 2টা নিয়ে একটা সৃজনশীল আসবে। এখানে 4টা টপিক দিছি, এই 4টা থেকে যে কোনো 2টা নিয়ে ইনশাল্লাহ 2টা সৃজনশীল থাকবে। ঠিক আছে, ওকে। তারপর আসো, জ্ঞানমূলক সবগুলা পড়বা, অনুধাবনমূলক করবা এখান থেকে। ওকে, এবার আসো 5ম অধ্যায়। 5ম অধ্যায় দেখো, বাংলাদেশের সরকার ও প্রশাসনিক কাঠামো। কোরামের জন্য কতজন সদস্য প্রয়োজন? একটু আগে আমি বলছিলাম না যে কোরামের জন্য হচ্ছে 60 জন সদস্য প্রয়োজন। অর্থাৎ যে পর্যন্ত সংসদে 60 জন সংসদ সদস্য না হবে, ততক্ষণ পর্যন্ত তোমার সংসদ অধিবেশন শুরু হবে না। আর অধিবেশন আহ্বান, মনে রাখবা, সংসদের অধিবেশন আহ্বান, স্থগিত বা হচ্ছে ভেঙে দেয়, এই 3টাই করে রাষ্ট্রপতি। ঠিক আছে, ওকে। তারপরে আসো, জাতীয় সংসদের সদস্য সংখ্যা কত? জাতীয় সংসদের সদস্য সংখ্যা হচ্ছে 350। জাতীয় সংসদের সদস্য সংখ্যা কত? 350টা। ওকে, তারপরে আসো, বাংলাদেশ জাতীয় সংসদ সদস্য ন্যূনতম বয়স কত? এটা মনে রাখবা,
এটা হচ্ছে 25 বছর, ঠিক আছে, এটা হচ্ছে 25 বছর, কিন্তু প্রেসিডেন্ট হইতে কিন্তু 35 বছর লাগে, এটা মনে রাখবা, প্রেসিডেন্ট হইতে 35 বছর লাগে, আর জাতীয় সংসদ সদস্য হইতে 25 বছর, আর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হইতে লাগে 18 বছর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হইতে লাগে 18 বছর, জাতীয় সংসদের সদস্য হইতে মানে এমপি হইতে 25 বছর, আর প্রেসিডেন্ট হইতে 35 বছর লাগে। তারপরে আসো জাতীয় সংসদের সভাপতিকে, জাতীয় সংসদের সভাপতি হচ্ছে স্পিকার, স্পিকার, ঠিক আছে, স্পিকার হচ্ছে জাতীয় সংসদের সভাপতি, বুঝতে পারছো? ওকে, তারপরে আসো জাতীয় সংসদের আহ্বান স্থগিত ভেঙে দিতে পারেন রাষ্ট্রপতি, এটা একটু আগে বললাম, এবং যুদ্ধ ঘোষণা করতে পারে কিন্তু রাষ্ট্রপতি, তবে অনুমতি নিয়ে, জাতীয় সংসদের অনুমতি নিয়ে। ভাইয়া যে ফাইজলামি করছো একটু সাবান সরে দেন তো, ওরে আমি কিক মারবো, কিক ডিরেক্ট পেজ থেকে কিক মেরে দিব, ঠিক আছে, যারা ফাইজলামি করতেছে। জাতীয় সংসদের মূল কাজ কোনটা দেখো তো? প্রধানমন্ত্রী নির্বাচন না, মন্ত্রিসভা গঠন না, বিরোধী দলের নেতা নির্বাচন না, আইন প্রণয়ন করা। জাতীয় সংসদের মূল কাজ হচ্ছে আইন প্রণয়ন করা। তারপরে আসো জাতীয় অর্থ তহবিলের নিয়ন্ত্রককে, জাতীয় অর্থ তহবিল এটা জাতীয় সংসদই, ঠিক আছে, কারণ প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, অর্থমন্ত্রী এসব করবে না, এগুলা জাতীয় সংসদই করবে, জাতীয় অর্থ তহবিলের নিয়ন্ত্রক। তারপরে আসো 8 নাম্বার, বাংলাদেশের আইনসভার নাম কি? বাংলাদেশের আইনসভার নাম পার্লামেন্ট, কংগ্রেস, জাতীয় সংসদ, আর ইংরেজি নাম হচ্ছে দি হাউস অব দি নেশন, দি হাউস অব দি নেশন, এটা মনে রাখবা, দি হাউস অব দি নেশন, দি হাউস অব দি নেশন বাংলাদেশের আইনসভার নাম। আর এই যে আমাদের জাতীয় সংসদ, এটার প্রতীকের নাম হচ্ছে, এটার প্রতীক কি জানো? এটার প্রতীক হচ্ছে শাপলা, এটার প্রতীক হচ্ছে শাপলা, মনে রাখবা, জাতীয় সংসদের প্রতীক হচ্ছে শাপলা, শাপলা কলি, শাপলা কলি। ওকে, তারপরে দেখো 9 নাম্বার, রাষ্ট্রপতির অনুপস্থিতিতে তার দায়িত্ব পালন করেন কে? স্পিকার, স্পিকার, মনে রাখবা, এই যে রাষ্ট্রপতি, রাষ্ট্রপতিকে 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 শপথ পড়ায় কে? রাষ্ট্রপতিকে শপথ পড়ায় স্পিকার, রাষ্ট্রপতি পদত্যাগপত্র জমা দেয় স্পিকারের কাছে, এবং রাষ্ট্রপতি কোনো কারণে মারা গেলে বা হচ্ছে কোনো কারণে তার পদ শূন্য হইলে তখন সেখানে স্পিকার বসে, আবার স্পিকারও শপথ পড়ে রাষ্ট্রপতির কাছে, স্পিকার পদত্যাগ করে রাষ্ট্রপতির কাছে। আবার তোমার প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী, সেও কিন্তু রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেয়। ওকে, আচ্ছা, তারপর 10 নাম্বার, সংসদীয় ভাষায় বিল কি? সংসদীয় ভাষায় বিল হচ্ছে আইনের প্রাথমিক প্রস্তাব, সাপ্তাহিক খরচের হিসাব, প্রতিদিনের খরচের হিসাব, উন্নয়নের জন্য গৃহীত হিসাব। বলো কি হবে? সংসদের ভাষায় বিল কি? বিল, সংসদের ভাষায় বিল হচ্ছে 2 প্রকার। সংসদের ভাষায় বিল কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে সরকারি বিল, আর একটা হচ্ছে বেসরকারি বিল। সরকারি বিল, বেসরকারি বিল। সরকারি বিল আনে মন্ত্রীরা, আর বেসরকারি বিল আনে এমপিরা বা সংসদ সদস্যরা। সরকারি বিল 2 প্রকার, এটা কোনো খাওয়া দাওয়ার খরচের বিল না, এটা হচ্ছে আইনের প্রাথমিক প্রস্তাব, বুঝতে পারছো? সরকারি বিল আনে মন্ত্রীরা, আর বেসরকারি বিল আনে তোমার হচ্ছে সংসদ সদস্যরা। বিল হচ্ছে 2 প্রকার। ওকে, তারপর আসো 11 নাম্বার, বাংলাদেশের সরকার প্রধানকে? বাংলাদেশের সরকার প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী, আর রাষ্ট্রপ্রধানকে? রাষ্ট্রপ্রধান হচ্ছে রাষ্ট্রপতি। রাষ্ট্রপ্রধান মনে রাখবা, রাষ্ট্রপ্রধান হচ্ছে রাষ্ট্রপতি, আর সরকার প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী। ওকে, আচ্ছা 12 নাম্বার, বাংলাদেশের রাষ্ট্রপতি পদের ন্যূনতম বয়স কত বছর? 35 বছর, এটা পড়াইছি, 35 বছর। বাংলাদেশের রাষ্ট্রপতি 2টা কাজ করতে পারে, একটা হচ্ছে প্রধানমন্ত্রী নিয়োগ, আর একটা হচ্ছে প্রধান বিচারপতি নিয়োগ। এই 2টা কাজ ছাড়া তিনি আর কোনো কাজ নিজে নিজে করতে পারেন না, প্রধানমন্ত্রীর পরামর্শ নিয়ে করতে হয়, ঠিক আছে? এই জন্য আমাদের দেশের রাষ্ট্রপতি হচ্ছে একটা পুতুল। রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে কার নিকট পদত্যাগপত্র পাঠাবেন? অবশ্যই স্পিকারের কাছে পাঠাবেন। রাষ্ট্রপতির সাথে স্পিকারের একটা সম্পর্ক আছে। রাষ্ট্রপতি পদত্যাগ করবে, শপথ নিবে স্পিকারের কাছে, স্পিকারও পদত্যাগ নিবে, শপথ করবে রাষ্ট্রপতির কাছে। আবার প্রধানমন্ত্রী পদত্যাগপত্র জমা নিবে কার কাছে? প্রধানমন্ত্রী পদত্যাগ। আচ্ছা, আমি তোমাদেরকে একটা ডায়াগ্রাম আঁকায় দিই, দেখো, এই যে
রাষ্ট্রপতি। এই রাষ্ট্রপতি তোমার শপথ পড়াবে কাদেরকে দেখো, প্রথমত প্রধানমন্ত্রী, দ্বিতীয়ত প্রধানমন্ত্রী পরে অন্যান্য মন্ত্রী এদেরকে শপথ পড়াবে, তৃতীয়ত স্পিকারকে শপথ পড়াবে, স্পিকার এবং ডেপুটি স্পিকার, তারপরে পড়াবে হচ্ছে প্রধান বিচারপতিকে পড়াবে, ঠিক আছে, বিচারপতি। আর এই প্রধানমন্ত্রী আবার পড়াবে সিটি কর্পোরেশনের মেয়র মানে সিসি মেয়র, সিটি কর্পোরেশন মেয়র। আর স্পিকার আবার পড়াবে রাষ্ট্রপতি, এই সংসদ সদস্যদের। তাহলে সংসদ সদস্যদের শপথ পড়ায় স্পিকার, আবার এই প্রেসিডেন্টকেও পড়ায় স্পিকার। আর এই প্রধান বিচারপতি কাদের পড়ায়? প্রধান বিচারপতি শপথ পড়ায় তোমার পিএসসি, পাবলিক সার্ভিস কমিশনের যে প্রধান, ইলেকশন কমিশনের প্রধান, ঠিক আছে, এদেরকে। আবার রাষ্ট্রপতি এদেরকে পড়ায়, ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। আর প্রধানমন্ত্রী পদত্যাগ করে রাষ্ট্রপতির কাছে, প্রধানমন্ত্রী। আবার স্পিকারও আবার রাষ্ট্রপতির কাছে, সব পদত্যাগপত্র এবং শপথ পড়ে রাষ্ট্রপতির কাছে, এই হচ্ছে অবস্থা। ওকে, তারপর আসো 14 নাম্বার, রাষ্ট্রপতিকে অভিশংসনের জন্য জাতীয় সংসদের কি পরিমাণ ভোটের প্রয়োজন? 2/3। দেখো, রাষ্ট্রপতি কিন্তু ডিরেক্ট আমরা যেভাবে সংসদ সদস্য নির্বাচিত হয় সেভাবে হয় না, তিনি হয় পরোক্ষভাবে, তিনি হয় ওই যে 350 জন, এই 350 জনের ভোটের মাধ্যমে আবার রাষ্ট্রপতি নির্বাচিত হয়, ঠিক আছে, পরোক্ষভাবে নির্বাচিত হয়। মানে আমরা নির্বাচন করি সংসদ সদস্যদের, আর সংসদ সদস্যরা ভোট দিয়ে নির্বাচিত করে রাষ্ট্রপতি, এইভাবে হয়, ঠিক আছে। এটা তাকে অভিশংসন, তাকে সরানোর একটাই হয়, সেটা হচ্ছে অভিশংসন। তার উপর আদালতের কোনো এখতিয়ার নাই, কার উপর? এই রাষ্ট্রপতির উপর আদালতের কোনো এখতিয়ার নাই, ঠিক আছে। ওকে, এবার আসো 15, প্রশাসনিক সংগঠনের পদসোপান কোনটি স্থান সর্বোচ্চ? রাষ্ট্রপতির, প্রধানমন্ত্রী দপ্তর, সুপ্রিম কোর্ট, সচিবালয়। এখানে দেখো, রাষ্ট্রের আমি যতই বলি যে রাষ্ট্রপতি একটা পুতুল, কিন্তু বাংলাদেশের আইন অনুযায়ী সবার উপরে হচ্ছে রাষ্ট্রপতি, বুঝতে পারছো? ওকে, এবার আসো, যিনি প্রশাসক তিনি বিচারক। এটা হচ্ছে তোমার যিনি প্রশাসক, এটা জেলা প্রশাসকের মতে। আচ্ছা, আরো জানতে হবে, তোমরা জানা নিও, গুরুত্বপূর্ণ টপিক। এখান থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ক্ষমতাটা পড়বা এবং কার্যাবলী, বাংলাদেশের প্রধানমন্ত্রীর ক্ষমতা কার্যাবলী পড়বা, এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী আসলে জাতির আশা আকাঙ্ক্ষার প্রতীক, এটা আসতে পারে পরীক্ষায়। আর বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদমর্যাদা কার্যাবলী এই যে এখানে আছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী এখান থেকে পড়বা, প্রধানমন্ত্রী সবকিছু পড়বা, প্রধানমন্ত্রী সম্পর্কে একটা প্রশ্ন আসবে। তারপরে হচ্ছে জাতীয় সংসদের শাসন সংক্রান্ত আইন প্রণয়নের ক্ষেত্রে, যে আইন প্রণয়নের ক্ষেত্রে জাতীয় সংসদ, এটা পরীক্ষা আসতে পারে। তারপরে হচ্ছে সচিবালয়, জেলা প্রশাসক, সচিবালয় কাজের, আইনের শাসন প্রতিষ্ঠা, সুপ্রিম কোর্ট, এটা আসতে পারে। এখান থেকে এই তিনটার মধ্যে যে কোনো একটা আসতে পারে। প্রধানমন্ত্রী সম্পর্কে আসতে পারে, নাইলে আইনের শাসন প্রতিষ্ঠা, সুপ্রিম কোর্টের ব্যাখ্যা আসতে পারে, আর নাইলে হচ্ছে তোমার আইন প্রণয়নের ক্ষেত্রে জাতীয় সংসদ, এই তিনটার যে কোনো একটা আসতে পারে। ওকে, অনুধাবনমূলক প্রশ্ন এগুলো তোমরা পড়বা। এবার আসো 6ষ্ঠ অধ্যায়, স্থানীয় শাসন, এটা একটু পড়ায় দিই। ওকে, দেখো 6ষ্ঠ অধ্যায়, বাংলাদেশ স্থানীয় শাসন ব্যবস্থায় স্থানীয় সরকারের কর্মকর্তা বিন্দু কি? বাংলাদেশের স্থানীয় শাসন ব্যবস্থা, স্থানীয় শাসন, ঠিক আছে। এই স্থানীয় শাসন ব্যবস্থায় স্থানীয় যেই সরকারের কর্মকর্তা, তারা কি সরকারি কর্মচারী, নাকি আধা সরকারি কর্মচারী, নাকি চুক্তিভিত্তিক কর্মচারী, নাকি বেসরকারি কর্মচারী? স্থানীয় শাসনে কিন্তু তোমার এটাকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে স্থানীয় স্বায়ত্তশাসন। দেখো, স্থানীয় স্বায়ত্তশাসন কোনগুলা? স্থানীয় স্বায়ত্তশাসন হচ্ছে যেগুলা তোমার হচ্ছে জনপ্রতিনিধি, যারা এলাকার লোকাল জনপ্রতিনিধি, যেমন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তিনি জনগণের ভোটে নির্বাচিত হয়েছে, এটা হচ্ছে স্থানীয় স্বায়ত্তশাসন। আর স্থানীয় সরকার কোনটা? স্থানীয় সরকার হচ্ছে তোমার আরেকটা কি, আরেকটা হচ্ছে স্থানীয় সরকার।
এই স্থানীয় সরকার হচ্ছে যারা বিসিএস দিয়ে বিসিএস ক্যাডার হয়েছে, যেমন জেলা উপজেলা পরিষদের ইউনো, জেলা পরিষদের যেই আছে ডিসি, এরা হচ্ছে তোমার স্থানীয় সরকার। আর স্থানীয় স্বায়ত্তশাসন হচ্ছে যারা নির্বাচিত হয়। দুইটা জিনিস মনে রাখবা, এই স্থানীয় শাসন ব্যবস্থাকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে স্থানীয় স্বায়ত্তশাসন, মানে এইটা হচ্ছে তোমার নির্বাচিত পদ, যারা 5 বছরের জন্য নির্বাচিত হয়। আর স্থানীয় সরকার এটা হচ্ছে বিসিএস ক্যাডার বা চাকুরি, এটা কি এক ধরনের চাকুরি, যেটা হচ্ছে চাকুরির মাধ্যমে পায় স্থানীয় সরকার। দুইটা আলাদা। তাইলে স্থানীয় শাসন ব্যবস্থায় সরকারি কর্মকর্তা যারা, তারা হচ্ছে সরকারি কর্মচারী, তারা সরকারি কর্মচারী। হ্যাঁ, একের ক সরকারি কর্মচারী। তাহলে স্থানীয় শাসন ব্যবস্থা দুই ভাগে ভাগ করা যায়, একটা স্থানীয় স্বায়ত্তশাসন আর একটা স্থানীয় সরকার। স্থানীয় স্বায়ত্তশাসন হচ্ছে তোমার যারা জনপ্রতিনিধি, আর স্থানীয় সরকার হচ্ছে যারা চাকুরির মাধ্যমে আসে। ওকে, 2 নাম্বার, নিচের কোনটি তৃণমূল পর্যায়ে স্বশাসন প্রতিষ্ঠায় কাজ করে? ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন। এখানে একদম তৃণমূল পর্যায়ে স্বশাসন, তাহলে এটা হচ্ছে ইউনিয়ন পরিষদ। এটা হচ্ছে ইউনিয়ন পরিষদ, তৃণমূল পর্যায়ে। তারপরে দেখো ইউনিয়ন পরিষদ কতজন নির্বাচিত সংসদ সদস্য, এটা আমি একটু বুঝাই। ঠিক আছে, দেখো 9টা ওয়ার্ড, দেখো আমি এটা একটু বুঝাই। 9টা ওয়ার্ডে 9 জন। এই 9টা ওয়ার্ডকে যদি আমরা ভাগ করি 3 দিয়ে, তাহলে কত পাই? 3 জন না? তাইলে এই 9টা ওয়ার্ড 9 জন, পুরুষ হতে পারে, মহিলা হতে পারে, এবং এই প্রতি 3টা আসনের জন্য একজন মহিলা সংরক্ষিত আসন। তাহলে 3 জন, 3 তিরিকা 9, 3 জনের একজন মহিলায় 3টা করে দায়িত্ব পায়, 3টা ওয়ার্ড। তাহলে 3 তিরিকা 9, কত হইলো? 12। আর একজন হচ্ছে চেয়ারম্যান। তাইলে মেম্বার, এই যে এগুলো হচ্ছে মেম্বার, মেম্বার হচ্ছে 12 জন, আর চেয়ারম্যান হচ্ছে একজন। তাহলে টোটাল কত হয়? 13 জন। এই 13 জন। এই যে ইউনিয়ন পরিষদ কতজন নির্বাচিত সদস্য নিয়ে গঠিত? 13 জন। বুঝতে পারছো? 9টা ওয়ার্ডে 9 জন, আর এই 9টা ওয়ার্ডে 3 জন সংরক্ষিত মহিলা আসন, যারা প্রতি 3টার দায়িত্ব পায়, একজনে 3টা করে দায়িত্ব পায়। তাহলে 9 3 12, আর একটা হচ্ছে চেয়ারম্যান, 13 জন। রাইট। এবার আসো ইউনিয়ন পরিষদের কার্যকাল কত বছর? মনে রাখবা, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ বা সরকারের যে নির্বাচিত যেগুলো আছে, এগুলা সবই 5 বছর। তারপরে আমি যদি তোমাকে বলি প্রধানমন্ত্রী মেয়াদ কয় বছর? প্রধানমন্ত্রী, তারপর হচ্ছে তোমার রাষ্ট্রপতি, এগুলার মেয়াদ কয় বছর? এগুলার মেয়াদ কিন্তু 5 বছর। মানে নির্বাচিত যত প্রতিনিধি আছে সবই 5 বছর। শুধু গভর্নরের মেয়াদ হচ্ছে 4 বছর। বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর, বিশ্ববিদ্যালয়ের যে বিসি, ভাইস চ্যান্সেলর, তার মেয়াদ 4 বছর। ঠিক আছে, ওকে। তারপর আসো দেখো বাংলাদেশের স্থানীয় স্বায়ত্তশাসনের প্রাথমিক স্তর কোনটা? জেলা পরিষদ, সিটি কর্পোরেশন, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ। স্থানীয় স্বায়ত্তশাসন, এই স্থানীয় স্বায়ত্তশাসনে 3টা জিনিস থাকে। ঠিক আছে, 3টা। এই স্থানীয় স্বায়ত্তশাসনকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে তোমার শহুরি স্তর, আর একটা হচ্ছে গ্রাম্য স্তর। শহুরি স্তর হচ্ছে তোমার সিটি কর্পোরেশন, আরেকটা হচ্ছে পৌরসভা। সিটি কর্পোরেশনের প্রধানকে বলা হয় মেয়র, পৌরসভার প্রধানকেও বলা হয় মেয়র। ঠিক আছে, আর গ্রাম্য পরিষদ কোনগুলা? ইউনিয়ন পরিষদ, এটা হচ্ছে সবচেয়ে নিচু, মানে সবচেয়ে ছোট। তারপর কয়েকটা ইউনিয়ন মিলে হয় একটা উপজেলা পরিষদ। তারপর কয়েকটা উপজেলা মিলে হয় একটা জেলা পরিষদ। এগুলো হচ্ছে গ্রাম্য স্তর, আর এগুলো হচ্ছে শহুরি স্তর। এগুলা তোমরা যখন আমাদের ডিউআইসিও ব্যাচে ভর্তি হবা, তখন এগুলো খুব সুন্দর করে পড়াবো। ঠিক আছে, ওকে। ইউনিয়ন পরিষদ। এবার আসো 6 নাম্বার, কোন সংস্থার নির্বাচনে 3 শ্রেণীতে 13 জন প্রার্থী নির্বাচন হন? ইউনিয়ন পরিষদ। ওই যে বললাম না 13 জন,
ইউনিয়ন পরিষদ। মাঠ প্রশাসনের সর্বনিম্ন স্তর, মাঠ প্রশাসনের সর্বনিম্ন স্তর একটু আগে বললাম না, মাঠ প্রশাসন কোনটা, ওই যে গ্রাম্য মাঠ প্রশাসন, সেটাই কোনটা, সেটাই হচ্ছে মাঠ প্রশাসন। মাঠ প্রশাসনের সর্বনিম্ন স্তর এটা হচ্ছে মাঠ প্রশাসন। মাঠ প্রশাসন, মাঠ প্রশাসন খুব সম্ভবত উপজেলা প্রশাসন হবে। মাঠ প্রশাসন সম্ভবত উপজেলা প্রশাসন, এটা আমার ঠিক মনে পড়তেছে না, বাট মাঠ প্রশাসন যেহেতু বলছে তাহলে উপজেলা প্রশাসন হইতে পারে। মাঠ প্রশাসন খুব সম্ভবত উপজেলা, ঠিক আছে। ওকে, এখানে কি দেওয়া আছে দেখি তো, হ্যাঁ এখানে উপজেলা দেওয়া আছে। আচ্ছা, বাংলাদেশের পার্বত্য জেলা কয়টি? বাংলাদেশের পার্বত্য জেলা হচ্ছে 3টি। এটা কিভাবে মনে রাখবা জানো? খাবার, খাতে খাগড়াছড়ি, বাতে বান্দরবান, রতে রাঙ্গামাটি, খাবার, শেষ। এই পার্বত্য চট্টগ্রাম হচ্ছে বাংলাদেশের আয়তনের 10/1 বাংলাদেশের আয়তনের 10/1 পার্বত্য চট্টগ্রাম, ঠিক আছে। ওকে, তারপরে আসো 10 নাম্বার, পার্বত্য চট্টগ্রাম জেলা স্থানীয় সরকার পরিষদ বিল পাস হয় কবে? পার্বত্য চট্টগ্রাম জেলা স্থানীয় সরকার পরিষদের বিল পাস হয় কবে? 1983, 1985, 1989, 1993। দেখি এটা তোমরা বলো, এটা আমি দেখবো, তোমরা বলবা, ঠিক আছে। আচ্ছা, এটার উত্তর হচ্ছে 1989 সাল, ঠিক আছে। আমি দেখছি অনেকে ভুল করছো, যাই হোক সমস্যা নাই, এটা 1989 হবে। ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে এখন আমাদের তারপরে আমরা হচ্ছে গুরুত্বপূর্ণ টপিক এখানে আছে। এখানে তোমরা পৌরসভা, সিটি কর্পোরেশনটা ভালো করে পড়বা, সিটি কর্পোরেশনটা ভালো করে পড়বা, আর পৌরসভাটা পড়তে পারো। আর জ্ঞানমূলক অনুধাবনমূলক আছে। তারপরে হচ্ছে আমরা শুরু করব সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায় শুরু করবো। এখন কয়টা বাজে? এখন বাজে 4:49। আমরা 5:10 শুরু করি, 5:10 শুরু করব। এবার আমরা হচ্ছে প্রথম অধ্যায়টা পড়বো। প্রথম অধ্যায়টা খুব গুরুত্বপূর্ণ যেহেতু, তাই আমরা হচ্ছে একদম প্রথম অধ্যায়টা পড়বো। দেখো, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় কত সালে? আমরা জানি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় 1600 সালে। কত সালে? 1600 সালে। এবং তারা 218 জন বণিক নিয়ে এটা গঠিত হয়, এবং তারা হচ্ছে 1608 সালে আসে, ঠিক আছে। তাহলে 218 জন। এই যে একজন কমেন্ট করছে জান্নাতুল আফসানা, আমাকে কি কেউ মেনশন দিতে পারে না? দেখছো, তোমার বান্ধবীই নাই। এই যে বাকিরা দেখো কি সুন্দর, পিয়া চৌধুরী বান্ধবীদের মেনশন করে দিছে, বুশরা বান্ধবীদেরকে মেনশন করে দিছে। এই যে তোমরা যে ভাবতেছো যে আমি বান্ধবীদের মেনশন দিলে ওরা কি ভাববে, কিন্তু দেখো আরেকজন আয়শা বলতেছে আমাকে কেউ মেনশন দিচ্ছে না। বিষয়টা কিন্তু এমনই, তুমি চাইলে তোমার আরেকটা বান্ধবীকে মেনশন দিতে পারো, সেও কিন্তু অন্য একদিন তোমাকে মেনশন করে দিবে। আজকে তুমি একজনকে দিবা, আরেকদিন অন্য কেউ তোমাকে মেনশন করে দিবে, ঠিক আছে। ওকে, ঠিক আছে। তাইলে এটা 218 জন বণিক নিয়ে এটা হচ্ছে গঠিত হয়েছিল 1600 সালে, ঠিক আছে। ওকে, তারপর আসো 2 নাম্বার প্রশ্নটা দেখো, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলায় বিনা শুল্কে বাণিজ্য করার সুযোগ দিয়েছিল কে? এটা সুযোগ করে দিয়েছিল শাহ সুজা, ঠিক আছে। সিরাজউদ্দৌলা তখনও হয় নাই, শায়েস্তা খানও না, সম্রাট শাহজাহানও না, এটা হবে শাহ সুজা, ঠিক আছে। ওকে, শাহ সুজা। তারপর আসো 3 নাম্বার কোশ্চেনটা দেখি, কোন সালে ভারতীয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের অবসান হয়? আমরা জানি যে 1857 সালে একটা বিদ্রোহ হয়। হ্যাঁ, 1857 সালে। কি বলছে জোবার ভাই? শুধু মাজেদুল ইসলাম শুধু জিকে ভালো পড়ায় না, পরিণতিও পড়ায় খুব সুন্দর। আচ্ছা, থ্যাংক ইউ। দেখো, কোন সালে ভারতীয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের অবসান হয়? আমরা জানি 1857 সালে কি হয়? 1757 সালে 23 জুন পলাশির যুদ্ধে হচ্ছে বাঙালির কি হয়? সিরাজউদ্দৌলার পতন হয়, এবং 200 বছর আমাদের যে স্বাধীনতা সূর্য সেটা অস্ত যায়। এবং এর 100 বছর পর 1857 সালে সিপাহী বিদ্রোহ হয়, তাই না? 1757 হচ্ছে পলাশির যুদ্ধ, এটা মনে রাখবা, পলাশির যুদ্ধ 23 জুন। আর 1857 সালে প্রথম ভারতের প্রথম স্বাধীনতা বিদ্রোহ সিপাহী বিদ্রোহ। কি বিদ্রোহ? সিপাহী বিদ্রোহ। এটা হচ্ছে 1857 সাল। তো এই 1857 সালে যখন এত কাহিনী হইলো, তারপরেই কিন্তু 1858 সালে, তার 1 বছর পরে কি হয়? তারপরে হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের অবসান করে দেওয়া হয়, এবং রানীর শাসন শুরু হয় 1858 সাল থেকে। তাহলে এটা হবে 1858 সাল, এই সিপাহী শাসনের বা সিপাহী বিদ্রোহের 1 বছর পর থেকে, ঠিক আছে। ওকে, তারপরে আসো 4 নাম্বার দেখো, কত সালে পলাশির যুদ্ধ শুরু হয়? এই যে মাত্রই বললাম 1757 সালের 23 জুন। তখন সিরাজউদ্দৌলা ছিল কয় বছর জানো? মাত্র 23 বছর বয়স।
1756 সালে সিরাজউদ্দৌলা ক্ষমতায় বসছিল 23 বছর বয়সে। আর আজকে দেখো আমারও কাছাকাছি বয়স, কিন্তু আমি কি করতেছি, সে ছিল বাংলা, উড়িষ্যার, বিহারের নবাব, আর আমি কি আমি হচ্ছে মুকুটহীন নবাব। আচ্ছা যাই হোক, তারপরে দেখো 5 নাম্বার দেখো কোশ্চেনটা, কত সালে রানী ভিক্টোরিয়া কোম্পানি শাসন বিলুপ্ত করেন? একই 1858 সালে, 1858 সালে। তারপর দেখো 6 নাম্বার, আমি এবার খুব দ্রুত পড়াবো, আসো। 6 নাম্বার, কোন সম্রাটের আমলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে বাণিজ্য করার জন্য রানী এলিজাবেথের নিকট থেকে অনুমতি লাভ করে? কোন কার কাছ থেকে বলো? 6 নাম্বার, 6 নাম্বার সবাই অ্যান্সার করো। ফার্স্ট ট্রাই কট ভাইয়া, মাঝে অনেক ব্রেক দিছে। ও আচ্ছা, হ্যাঁ মাঝে তো আমি অনেক ব্রেক দিলাম, 2 থেকে 11টা থেকে 1টা পর্যন্ত পরে 1 ঘন্টা ব্রেক দিলাম, তার মাঝখানে অলরেডি 2বার ব্রেক হয়ে গেছে, তাই না? ওকে, তাহলে এটাই আমাদের এই 1 ঘন্টার মধ্যে আমরা শেষ করে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে এটা হবে কি? সম্রাট জাহাঙ্গীর, সম্রাট জাহাঙ্গীর। ঠিক আছে, ওকে। তারপর আসো 7 নাম্বার। 7 নাম্বার দেখো, দ্বৈত শাসন প্রবর্তন করেন কে? দ্বৈত শাসন প্রবর্তন করেন কে বলো? দ্বৈত শাসন বিষয়টা হচ্ছে এমন, দ্বৈত শাসন বিষয়টা হচ্ছে এমন, দ্বৈত মানে হচ্ছে একটা হচ্ছে তোমার কোম্পানির শাসন, একটা হচ্ছে তোমার কোম্পানির শাসন, মনে রাখবা তোমরা চাইলে এইভাবে পরীক্ষার খাতায় লিখতে পারো, কোম্পানির শাসন, আরেকটা হচ্ছে রাজার নবাবের শাসন। হ্যাঁ, নবাবের, নবাবের শাসন। নবাবের শাসন ছিল শুধু বিচার, নবাবের শাসন ছিল শুধু বিচার আচার করা, আর কোম্পানি শাসন ছিল কর রাজস্ব, কর রাজস্ব, মানে এক রাজ্যে 2 ভাবে শাসন চলবে। এটাই ছিল তোমার হচ্ছে কি, এটাই ছিল হচ্ছে তোমার দ্বৈত শাসন, এটাই ছিল দ্বৈত শাসন, মানে কোম্পানিও শাসন চালাবে আবার নবাবও শাসন চালাবে। ঠিক আছে, এটা 17 হ্যাঁ, এটা হচ্ছে লর্ড ক্লাইভ করছিল, দ্বৈত শাসন প্রবর্তন করেন লর্ড ক্লাইভ। তাইলে এটা এইভাবে বুঝতে পারবা। এবার আসো 8 নাম্বার। 8 নাম্বার দেখো, চিরস্থায়ী বন্দোবস্ত চালু করা হয় কত সালে? চিরস্থায়ী বন্দোবস্ত চালু করা হয় কত সালে? 1757, 1767, 1790, 1793। চিরস্থায়ী বন্দোবস্ত, এটা মনে হয় তোমরা জানো, এটা হচ্ছে 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত, এটা পরীক্ষায় আসবে। এবার আসো 9 নাম্বার, ভারতের চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস, লর্ড কর্নওয়ালিস। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস। ওকে, 10 নাম্বার। 10 নাম্বার দেখো, সিপাহী বিদ্রোহ কত সালে হয়? সিপাহী বিদ্রোহ, এই যে একটু আগে বললাম 1857 সালে সিপাহী বিদ্রোহ, 1857 সালে। এটার প্রথম শহীদ ছিল মঙ্গল পাণ্ডে, প্রথম শহীদ ছিল। আমি এটার ঘটনাটা তোমাদেরকে একটু বলি, তাইলে বুঝতে পারবা। সবার প্রথম ভারতে হচ্ছে তোমার একটা এনফিল্ড নামে একটা রাইফেল নিয়ে আসা হয়, সিপাহীদের দেওয়া হয়। তো একটা গুজব ছড়ায় যায়, বিষয়টা হচ্ছে এমন তোমার যে হচ্ছে গুজবটা ছড়ায় এরকম যে এটার যে রাইফেলের মাথায় একটা কার্তুজ থাকে, সেটা মুখ দিয়ে খোলা লাগে। ওই যে আমরা যেমন বাংলা ছবিতে দেখি না, বাংলা তোমার হচ্ছে বোমগুলা মুখে নিয়ে ডিসুম করে মারে, এইরকম আর কি। এটা হচ্ছে মুখ দিয়ে খোলা লাগে বন্দুকটা, কার্তুজগুলা। তো পরে হচ্ছে গুজব রটাইছে যে এটা হচ্ছে তোমার শুকুরের চর্বি আর গরুর চর্বি দিয়ে তৈরি করা। তো এখন হিন্দুদের কাছে গরুর চর্বি এটা মুখে নিবে না, আর মুসলমানের শুকুরের চর্বি মুখে নিবে না, এটা নিয়ে বিশাল আন্দোলন, অথচ এটা ছিল গুজব। যাই হোক, পরবর্তীতে এই সিপাহীরা ব্যারাকপুরে, প্রথম এটা হচ্ছে ব্যারাকপুরে, পশ্চিমবঙ্গের যে ব্যারাকপুর, সেখানে প্রথম আন্দোলনটা হয়। মঙ্গল পাণ্ডে এটাতে নেতৃত্ব দিছিল, পরে তাকে ফাঁসি দেওয়া হয়। এরপরে পুরো বাংলায় সব জায়গায় ছড়ায় পড়ছিল। ঠিক আছে, তো এটা করেই পরবর্তীতে তারা দ্বিতীয় বাহাদুর শাহ, মানে সর্বশেষ যে মোগল সম্রাট বা মোগল নবাব, এই দ্বিতীয় বাহাদুর শাহ হচ্ছে এটাতে নেতৃত্ব দিছিল। পরে তারা হচ্ছে পুরো ভারত দখল করে দ্বিতীয় বাহাদুর শাহকে হচ্ছে এই পুরো ভারতবর্ষের নবাব হিসেবে করে খেতাব দেয়, কিন্তু পরবর্তীতে তারা জিততে পারে নাই। দেন হচ্ছে তোমার এই দ্বিতীয় বাহাদুর শাহকে রাজা দ্বিতীয় বাহাদুর শাহকে পাঠায় দেওয়া হচ্ছে মিয়ানমারের রেঙ্গুন বা ইয়াঙ্গুনে নির্বাসনে পাঠায় দেওয়া হয়। আর অনেক সিপাহীকে হচ্ছে আমাদের এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে যে তোমরা দেখো দ্বিতীয় বাহাদুর শাহ পার্ক, এটা আগে নাম ছিল কি? এটা আগে ছিল আর্মেনিয়ার আন্টাগর। ঠিক আছে, আর্মেনীয়দের আন্টাগর। পরবর্তীতে এই 1858 সালে এটার নাম দেওয়া হয় রানী ভিক্টোরিয়া। রানী ভিক্টোরিয়ার শাসন শুরু হয় দেখে এখান থেকে এটা নাম দেওয়া হয় রানী ভিক্টোরিয়া। পরবর্তীতে 100 বছর পরে আইসা এটা নাম দেওয়া হয়েছিল দ্বিতীয় বাহাদুর শাহ। ঠিক আছে, 100 বছর পরে আইসা 1957 সালে দেওয়া হয় দ্বিতীয় বাহাদুর শাহ পার্ক। এই জন্য তোমরা দেখবা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে একটা দ্বিতীয় বাহাদুর শাহ পার্ক আছে, বাহাদুর শাহ পার্ক। ওকে, এটাই। তারপর আসো 11 নাম্বার। 11 নাম্বার,
এই উপমহাদেশে প্রথম স্বাধীনতা সংগ্রাম কখন সংগঠিত হয়? এটাই 1857 সালে। মনে রাখবা, প্রথম 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 বিদ্রোহ হয়েছিল ফকির সন্ন্যাসী বিদ্রোহ। ফকির মানে মুসলমানদের যারা ধর্মীয় গুরু, আর সন্ন্যাসী হচ্ছে যারা হিন্দুদের ধর্মীয় গুরু, তাদেরকে সন্ন্যাসী। তারা পথে ঘাটে বাজারে একটু ভিক্ষা করে খাইতো। তো ইংরেজরা নিয়ম করছিল এখন থেকে আর ভিক্ষাবৃত্তি চলবে না। তখন একটা আন্দোলন করছিল, এটা ছিল ইংরেজদের বিরুদ্ধে প্রথম বিদ্রোহ, এটা ছিল ফকির সন্ন্যাসী বিদ্রোহ। ঠিক আছে। আর প্রথম স্বাধীনতা বিদ্রোহ বা স্বাধীনতা সংগ্রাম ছিল এই সিপাহী বিদ্রোহ। যদি বলা হয় ব্রিটিশদের বিরুদ্ধে এই উপমহাদেশে প্রথম স্বাধীনতা বিদ্রোহ কোনটা, তাহলে হবে সেটা সিপাহী বিদ্রোহ। ঠিক আছে। 12 নম্বর, সর্বভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়? পুরো ভারতের মধ্যে সবার প্রথম যেটা প্রতিষ্ঠা হয় সেটা হচ্ছে তোমার 1885 সালে। অ্যালান অ্যাক্টিভিয়ান হিউম ছিল এটাতে। ওকে, তারপর 13 নম্বর দেখো, বঙ্গভঙ্গ কত সালে সংগঠিত হয়েছিল? বঙ্গভঙ্গ আসলে কি? প্রথমে তো এই বাংলা পুরো ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বড় প্রদেশ ছিল আমাদের এই বাংলা প্রদেশ। পরবর্তীতে লর্ড কার্জন 1905 সালে এই বাংলাকে ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিম বাংলা এবং ইস্ট বেঙ্গল নামে হচ্ছে দুইটা ভাগ করে দেওয়া হয়। ইস্ট বেঙ্গল ও আসাম মানে পূর্ব বাংলা ও আসাম নামে দুইটা ভাগে ভাগ করছে। ঠিক আছে। প্রথমে রাজধানী ছিল কলকাতা, পরবর্তীতে যখন দুইটা ভাগে ভাগ করে দেওয়া হয় তখন আমাদের জন্য ভালো হয়, কারণ তখন আমাদের রাজধানী হয়ে যায় ঢাকা। তখন এই ঢাকায় নতুন নতুন অবকাঠামো তৈরি হয়, অনেক নতুন নতুন কিছু তৈরি হয়। ঠিক আছে। এই জন্য এটাকে হচ্ছে 1905 সালে বঙ্গভঙ্গ করছিল। ঠিক আছে। কিন্তু পরবর্তীতে 1911 সালে আবার এই বঙ্গভঙ্গ রদ করে দেওয়া হয়। রাজা পঞ্চম জর্জ ঘোষণা দিয়েছেন এবং লর্ড হার্ডিঞ্জ বঙ্গভঙ্গ রদ করেন। যদি বলা হয় বঙ্গভঙ্গ রদ করেন কে, তাহলে লর্ড হার্ডিঞ্জ। আর যদি বলে বঙ্গভঙ্গ রদ ঘোষণা করেন কে, তাহলে হবে রাজা পঞ্চম জর্জ। তার হচ্ছে দিল্লিতে তখন হচ্ছে অভিষেক অনুষ্ঠান চলতেছিল। তিনি ছিলেন রাজা পঞ্চম জর্জ, ছিলেন তোমার ব্রিটেনের রাজা। তার অভিষেক অনুষ্ঠান হচ্ছিল দিল্লিতে, তখন এটা করে। ঠিক আছে। ওকে, তারপরে আসো, বঙ্গভঙ্গের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড হার্ডিঞ্জ, লর্ড কার্জন, রবার্ট ক্লাইভ, লর্ড ক্যানিং। এটা তো মাত্রই বললাম যে হচ্ছে বঙ্গভঙ্গের সময় হচ্ছে তোমার মানে এই বঙ্গভঙ্গটা করছে কে? প্রশাসনিক সুবিধার্থে, শাসনের সুবিধার্থে এটা করছে হচ্ছে তোমার লর্ড কার্জন। আর লর্ড হার্ডিঞ্জ হচ্ছে রদ করছেন মানে বাতিল করছেন। এই বঙ্গভঙ্গ যে রদ, এটা করছেন হচ্ছে লর্ড হার্ডিঞ্জ, আর বঙ্গভঙ্গ করছেন লর্ড কার্জন। 15 নম্বর, 1905 সালে তৎকালীন ভাইসরয় লর্ড কার্জন সৃষ্ট নতুন প্রদেশ পূর্ববঙ্গ আসামের রাজধানীর নাম ছিল ঢাকা। দেখো 16 নম্বর, ব্রিটিশদের ভাগ করো শাসন করো নীতির উদ্দেশ্য ছিল ব্রিটিশ শাসন দীর্ঘস্থায়ী করা, মুসলমানদের স্বার্থ রক্ষা করা, হিন্দু মুসলিম সমৃদ্ধি প্রতিষ্ঠা, ব্রিটিশ শাসন দীর্ঘস্থায়ী করা। যত ভাগ করবে, দেখো যদি হিন্দু আর মুসলিম একসাথে থাকতো তাহলে কি ব্রিটিশরা এতদিন শাসন করতে পারতো না। এই হিন্দুরা আলাদা হয়ে গেছে, মুসলিমরা আলাদা হয়ে গেছে, তাদের মধ্যে বিবাদ হয়ে গেছে, তখনই মাঝখান দিয়ে সুবিধাটা নিছে ব্রিটিশরা। তখন তাদের বিচার আচার সুযোগ সুবিধা দুইটা তো আলাদা হয়ে গেছে, তখন শাসক হয়ে গেছে ইংরেজরা। এই জন্য এই ভাগ করে শাসন করো নীতি মানে হিন্দু আর মুসলিম ভাগ করা নীতি, এটা করছে ব্রিটিশ শাসন দীর্ঘস্থায়ী করার জন্য। 17 নম্বর দেখো, বঙ্গভঙ্গ রদ করা হয় কত সালে? এই যে বললাম 1911 সালে। কে করছে? লর্ড হার্ডিঞ্জ। আর ঘোষণা করে রাজা পঞ্চম জর্জ। ঠিক আছে। ওকে, 18 নম্বর, বঙ্গভঙ্গ রদের সঠিক মূল্যায়ন কোনটি? এই যে আবার পরবর্তীতে রদ মানে বঙ্গভঙ্গটা বাতিল করে দেওয়া হয়েছিল, এটা হচ্ছে ব্রিটিশ স্বার্থের রাজনীতি, মানে যখন যেখান থেকে স্বার্থ পায়। 1905 সালে যখন বঙ্গভঙ্গ করা হইলো, তখন 1905 সাল থেকে হিন্দুরা হচ্ছে একটা স্বদেশী আন্দোলন, মানে পশ্চিমবঙ্গের যে হিন্দু সমাজ তারা হচ্ছে একটা মধ্যবিত্ত হিন্দু সমাজ, তারা হচ্ছে কি করে একটা হচ্ছে তোমার করে স্বদেশী আন্দোলন করে, এবং এই স্বদেশী আন্দোলনের মাধ্যমে তারা হচ্ছে তোমার বিলিতি পণ্য বয়কট করে, মানে হচ্ছে ইংরেজদের যে প্রোডাক্টগুলো সেগুলো তারা কিনে না। তো এতে করে তারা লস খায়, কারণ হচ্ছে তারা এদেশে আসছে ব্যবসা বাণিজ্য করার জন্য, তাদের প্রোডাক্ট যদি সেল না হয় তাহলে তো লস। এই জন্য পরবর্তীতে তারা হচ্ছে ওই পশ্চিমবঙ্গের ওদের কথা মেনে নেয় এবং হচ্ছে বঙ্গভঙ্গ রদ করে দেয়। তার মানে এটা হচ্ছে স্বার্থের রাজনীতি, ইংরেজরা যখন যেখানে স্বার্থ পায় সেটাই কাজ করে। 19 নাম্বার, মুসলিম লীগ কত সালে গঠন করা হয়েছিল? এই যে 1905 সালে যখন বঙ্গভঙ্গ হয়, তখনই যখন এই তোমার হচ্ছে হিন্দু
হিন্দু যেই মধ্যবিত্ত শ্রেণী তারা যখন হচ্ছে এই স্বদেশী আন্দোলন করে তখনই মুসলমানরা বুঝতে পারে যে এই কংগ্রেস দিয়ে আসলে আমাদের লাভ নাই, আমাদের মুসলমানদের জন্য একটা আলাদা দল গঠন করতে হবে। তখনই 1906 সালে এই মুসলিম লীগ গঠন করা হয় এবং এটা গঠন করতে উদ্যোক্তা ছিল হচ্ছে নবাব সলিমুল্লাহ। এটার উদ্যোক্তা ছিল নবাব সলিমুল্লাহ। আচ্ছা, কার সভাপতিত্বে মুসলিম লীগ গঠিত হয়েছিল? এটা হচ্ছে নবাব বিকারুল মুলক, আর এটার উদ্যোক্তা ছিল নবাব স্যার সলিমুল্লাহ, আর নবাব বিকারুল মুলক ছিল সভাপতি। ঠিক আছে। 21 নম্বর দেখো, ভারতীয় উপমহাদেশে মুসলমানদের জন্য পৃথক নির্বাচন ব্যবস্থা করা হয় 1909 সালে মরলি-মিন্টু সংস্কার আইন। এই মরলি-মিন্টু সংস্কার আইনে প্রথম 1909 সালে পৃথক নির্বাচন ব্যবস্থা চালু করা হয় মরলি-মিন্টু সংস্কার আইনে 1909 সালে। তারপর 22 নম্বর দেখো, 1935 সালে ভারত শাসন আইনে নতুন কয়টি প্রদেশ সৃষ্টি করা হয়? ভারত শাসন আইনে 1935 সালে ভারত শাসন আইনে, এটা তোমরা একটু অ্যান্সার করো দেখি। 1935 সালে ভারত শাসন আইনে নতুন কয়টি প্রদেশ সৃষ্টি করা হয়? তখনকার সময়ে 2টা প্রদেশ সৃষ্টি করা হয়েছিল। ঠিক আছে, 2টা প্রদেশ। ওকে, 1935 সালে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা কায়েম করা হয়েছিল। আচ্ছা, এই তো এটাই। 1935 সালে ভারত শাসন আইনের বৈশিষ্ট্য ছিল এটা যুক্তরাষ্ট্রীয় শাসন প্রবর্তন। 1935 সালে ভারত শাসন, আগে কিন্তু তোমার বার্মাও এটাতে ছিল, এই যে পাকিস্তান, তারপর হচ্ছে তোমার এই যে ইন্ডিয়া, হ্যাঁ এই যে ইন্ডিয়া, তারপর হচ্ছে এই যে বাংলাদেশ, তারপর হচ্ছে এই যে মিয়ানমারের পূর্ব নাম কি? বার্মা। এই বার্মাও কিন্তু এক সময় এই 3টা মিলি কি আমরা বলি না যে ভারত উপমহাদেশ, এই তখন কিন্তু এই বার্মাও ছিল। পরবর্তীতে 1935 সালে ভারত শাসন আইনের মাধ্যমে এই বার্মাকে বাদ দেওয়া হয়েছিল। ঠিক আছে, ওকে। তারপর দেখো 24 নম্বর প্রশ্নটা দেখো, দ্বিজাতি তত্ত্বের প্রবক্তাকে? দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ। আর তোমার হচ্ছে কি বলে, লাহোর প্রস্তাবের ঘোষক হচ্ছে একে ফজলুল হক। আর নবাব স্যার সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমিদান করছে, ঢাকা মেডিকেল কলেজের জন্য জমিদান করছে, এবং বুয়েট, আগে যেটা বুয়েট ইঞ্জিনিয়ারিং স্কুল ছিল এখন তো বুয়েট, সেটার জন্য জমিদান করছে, এবং তিনি এই মুসলিম লীগ গঠনের জন্য উদ্যোগ নিয়েছিল। 25 নাম্বার, এক জাতি এক রাষ্ট্র কোন তত্ত্বের মূল মন্ত্র? এটা হচ্ছে তোমার দ্বিজাতি তত্ত্বের। এক জাতি এক রাষ্ট্র মানে হিন্দু মুসলমানদের জন্য আলাদা আলাদা রাষ্ট্র দরকার, এটাই বলছিল। হিন্দুদের জন্য হিন্দু একটা জাতি, তাদের একটা রাষ্ট্র, মুসলিম একটা জাতি, তাদের একটা রাষ্ট্র, এটাই হচ্ছে এক জাতি এক রাষ্ট্র, কিন্তু দ্বিজাতি তত্ত্ব মানে ভারতের 2টা জাতি এইভাবে। আচ্ছা, এখানে আরো জানতে হবে, দিয়ে আরো অনেক তথ্য দেওয়া আছে, তোমরা এখান থেকে পড়ে নিবা এগুলা। আর হচ্ছে এই যে গুরুত্বপূর্ণ টপিকটা আমি একটু দেখাই দেই। গুরুত্বপূর্ণ টপিকে তোমরা মুসলিম লীগ এবং হচ্ছে তোমার কংগ্রেস, এইটা নিয়ে একটা সৃজনশীল আসতে পারে। এখান থেকে মিনিমাম 2টা সৃজনশীল আসবে এই অধ্যায় থেকে। বঙ্গভঙ্গ নিয়ে একটা আসতে পারে, মুসলিম লীগ বঙ্গভঙ্গ, এই 2টা নিয়ে 2টা আসতে পারে। আর কি আছে? আর হচ্ছে এই পলাশির যুদ্ধের নবাব, এটাতে আসতেও পারে, নাও আসতে পারে। আর এখানে হচ্ছে লাহোর প্রস্তাব নিয়ে একটা আসতে পারে। এই তো, এখানে মোট 8টা পয়েন্ট আছে, 8টা পয়েন্টের মধ্যে এখান থেকে 2টা বা 3টা আসতে পারে। ঠিক আছে, আর এই জ্ঞানমূলকগুলো পড়ে ফেলবা। তারপর হচ্ছে জ্ঞানমূলক আছে 21টার মতো, অনুধাবনমূলক আছে, অনুধাবনগুলো পড়ে ফেলবা। ঠিক আছে, ওকে। দেখো, বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠান কয়টা? আমি এখানে খুব বেশি সময় নিব না, আমি একটু দ্রুত পড়াই দিব। ঠিক আছে, 74 জন আমাদের সাথে আছেও। ওকে ভাইয়া, মনোবিজ্ঞান ক্লাস হবে। আচ্ছা, দেখবো আমরা। দেখো, বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠান মনে রাখবা, বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠান হচ্ছে 4টা। এর মধ্যে একটা হচ্ছে ইলেকশন কমিশন বা ইসি, আরেকটা হচ্ছে পিএসসি বা পাবলিক সার্ভিস কমিশন, আরেকটা হচ্ছে অ্যাটর্নি জেনারেল। ঠিক আছে, এবং হচ্ছে আরেকটা হচ্ছে তোমার মহাহিসাব নিরীক্ষক। এই 4টা মহাহিসাব নিরীক্ষক, এই চারটা হচ্ছে বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠান। বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠান 4টা। ঠিক আছে, এবার চলো একটা একটা করে পড়ি। বাংলাদেশের সরকারি কর্ম কমিশন কত সালে গঠিত হয়? বাংলাদেশের সরকারি কর্ম কমিশন কত সালে গঠিত হয়? বাংলাদেশের সরকারি কর্ম কমিশন গঠিত হয় 1972 সালে। বাংলাদেশের সরকারি কর্ম কমিশন গঠিত হয় 1972 সালে। ঠিক আছে, 1972 না 1974, অ্যাকচুয়ালি না, এটা 1972 সালে। বাংলাদেশের সরকারি কর্ম কমিশন 1972 সালে গঠিত হয়, এবং এখানে হচ্ছে তোমার 6 জন প্লাস লোক লাগে। ঠিক আছে, 6 জন তোমার সরকারি কর্ম কমিশন মানে হচ্ছে তোমার পিএসসি, এটা ফুল ফর্মটা হচ্ছে পিএসসি,
পাবলিক সার্ভিস কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, ঠিক আছে, পাবলিক সার্ভিস কমিশন, এবং হচ্ছে তোমার পিএসসি পাবলিক সার্ভিস কমিশন, এবং হচ্ছে এদের কাজ হচ্ছে সরকারি যে চাকরিগুলোর নিয়োগ, সরকারি চাকুরির পরীক্ষা, সরকারি চাকুরির যে পরীক্ষাগুলো আছে এই পরীক্ষাগুলো এরাই নাই, যেমন বিসিএস থেকে শুরু করে বাকি যা কিছু আছে, হ্যাঁ বাকি যা কিছু আছে এগুলা ওনারাই নেই। এই পিএসসি এখানে 6 থেকে খুব সম্ভবত 10 জনের মতো, 6 থেকে 10 জনের মতো ইয়ে হয়, মানে হচ্ছে তোমার একজন তো প্রধান থাকে সরকারি কর্মকর্তা, একজন চেয়ারম্যান থাকে আর বাকিরা সহকারী থাকে, এমন 6 থেকে 10 জনের মতো লাগে, ঠিক আছে, এবং তাদের মেয়াদ হচ্ছে 5 বছর, মেয়াদ হচ্ছে 5 বছর, ঠিক আছে। ওকে, তারপর আসো বাংলাদেশে সরকারি কর্ম কমিশনের সদস্যদের কে নিয়োগদান করে, বাংলাদেশে সরকারি কর্ম কমিশনের সদস্যদের কে নিয়োগদান করে, দেখো তো এখানে নিয়োগদান করে হচ্ছে তোমার রাষ্ট্রপতি। প্রথমত এই যে সরকারি কমিশনের যে চেয়ারম্যান তাকে নিয়োগ দেয় রাষ্ট্রপতি, এবং বাকিদেরকে এই রাষ্ট্রপতি নিয়োগ দেয় শুধু চেয়ারম্যানের পরামর্শে নিয়োগ দেয়, ঠিক আছে। ওকে, তারপর আসো 4 নাম্বার, ন্যূনতম কতজন সদস্য নিয়ে সরকারি কর্ম কমিশন গঠিত হয়, ন্যূনতম 6 জন, ন্যূনতম 6 জন নিয়ে সরকারি কর্ম কমিশন গঠিত হয়, ঠিক আছে। এখানে আমি যা পড়তাছি, আমি এখানে যেগুলা এমসিকিউ পড়াচ্ছি এগুলো দিয়ে তুমি সৃজনশীল লিখতে পারবা, ঠিক আছে। ওকে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের মূল লক্ষ্য কি, নির্বাচন প্রক্রিয়া পরিচালনা, আইনি কার্যক্রম পরিচালনা, রাষ্ট্রীয় হিসাব নিরীক্ষণ, সরকারি চাকরিতে নিয়োগ। দেখো 5 নাম্বার, এটা জানার কথা যে সরকারি চাকরিতে নিয়োগ এটার হচ্ছে মূল লক্ষ্য, তারাই হচ্ছে মেইনলি নিয়োগ পরিচালনা করে, ঠিক আছে, নিয়োগ পরিচালনাটা তারাই করে। তারপরে আসো 6 নাম্বার, বাংলাদেশ কর্ম কমিশনের নিরপেক্ষতা বিঘ্নিত হয় কিভাবে, দক্ষতার কারণে, অভিজ্ঞতার কারণে, দলীয় নিয়োগের কারণে, রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে। এখানে এটা বুঝাই যাচ্ছে যে পিএসসির যারা প্রধান হয় বা পিএসসির যারা হচ্ছে তোমার হচ্ছে সহকারী পরিচালক থাকে তারা কিন্তু কোনো দলীয় নিয়োগ দিতে পারবে না, কিন্তু যদি দলীয় নিয়োগ দেয় তাইলে হচ্ছে তাদের নিরপেক্ষতা বিঘ্নিত হবে, তাহলে এটা হবে দলীয় নিয়োগের কারণে, ঠিক আছে। ওকে, তারপরে আসো 7 নাম্বার, বাংলাদেশের সংবিধান দ্বারা স্থাপিত সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষ প্রতিষ্ঠান কোনটি, পুলিশ, দুর্নীতি দমন কমিশন, রাজনৈতিক দল, নির্বাচন কমিশন। এটা হবে নির্বাচন কমিশন। এই দুর্নীতি দমন কমিশন এটা একটা স্বাধীন, ঠিক আছে, কিন্তু এটা কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান না, ঠিক আছে, এটা স্বাধীন, ঠিক আছে। এই নির্বাচন কমিশন এটা হচ্ছে তোমার একদম স্বাধীন ও নিরপেক্ষ প্রতিষ্ঠান, সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষ প্রতিষ্ঠান নির্বাচন কমিশন, ঠিক আছে। ওকে, তারপর আসো 8 নাম্বার, বাংলাদেশের সংবিধানের কত নাম্বার অনুচ্ছেদে নির্বাচন কমিশন গঠন করা হয়, ও এটা আমি লিখে দেই। প্রথমে পিএসসিটা একটু মনে রাখবা, পিএসসিটা হচ্ছে 137 নাম্বার অনুচ্ছেদে বলা আছে পাবলিক সার্ভিস কমিশনেরটা, আর এই যে ইলেকশন কমিশন এটা বলা আছে কত তোমরা বলো, আর এই যে নির্বাচন কমিশন মনে রাখবা এখানে 5 জন সদস্য থাকে, এখানে 5 জন সদস্য থাকে, একজন প্রধান নির্বাচন কমিশনার আর 4 জন হচ্ছে নির্বাচন কমিশনার, আর তাদের মেয়াদ হচ্ছে 5 বছর, মেয়াদ হচ্ছে 5 বছর, ঠিক আছে, তাদের মেয়াদ হচ্ছে 5 বছর। তোমরা বলছো 8 কিন্তু হ্যাঁ 118, রাইট, এটা হচ্ছে 118 হবে, 118। ওকে, তারপর আসো 9 নাম্বার হচ্ছে নির্বাচন কমিশন কিভাবে নির্বাচন পরিচালনা করে, রাষ্ট্রপতির নির্দেশে, প্রধানমন্ত্রীর নির্দেশে, প্রথা অনুযায়ী, সংবিধান অনুযায়ী। এটা তো বুঝাই যাচ্ছে এটা হবে সংবিধান অনুযায়ী, ঠিক আছে, সংবিধান অনুযায়ী। তারপর আসো 10 নাম্বার, সরকারের মামলা পরিচালনার জন্য নিযুক্ত করা হয় কাকে, এই যে সরকারের মামলা পরিচালনার জন্য নিযুক্ত করা হয় তোমার হচ্ছে অ্যাটর্নি জেনারেলকে, অ্যাটর্নি জেনারেল। মনে রাখবা অ্যাটর্নি জেনারেল হচ্ছে একটা সংবিধিবদ্ধ পদ, সংবিধিবদ্ধ পদ মানে হচ্ছে তার কোনো মেয়াদও নাই, তার কোনো মেয়াদ নেই, তার কোনো শপথও নেই, তার কোনো শপথ নেই। কেন? কারণ হচ্ছে ওই যে রাষ্ট্রপতি তাকে নিয়োগ দেয়, তাকে নিয়োগ দেয় কে, নিয়োগ দেয় রাষ্ট্রপতি, মনে রাখবা নিয়োগ দেয় তাকে রাষ্ট্রপতি, তাহলে রাষ্ট্রপতি যে তাকে নিয়োগ দিচ্ছে এই জন্য রাষ্ট্রপতির যেই শপথ সেটাই তার শপথ, আর তার কোনো মেয়াদ নাই, রাষ্ট্রপতির ইচ্ছা অনুযায়ী সে থাকে। আর তিনি হচ্ছে বাংলাদেশের মনে করেন যে সরকারের আইনজীবী, তাকে বলা হয় বাংলাদেশের সরকারের আইনজীবী, অ্যাটর্নি জেনারেল। তিনি বাংলাদেশের সকল যেই মামলাগুলা লড়া লাগে বা যেই তোমার কি বলা হয় বাংলাদেশ সরকারের পক্ষে হয়ে আর কি কাজ করে, ঠিক আছে। ওকে,
আচ্ছা, আরো জানতে হবে এখানে দেখো, এই যে বিপিএসসির ফুল ফর্ম হচ্ছে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন। সংবিধানে কত অনুচ্ছেদে সরকারি কর্মচারী গঠনের উল্লেখ আছে? 137। আর বাংলাদেশ সর্বোচ্চ আইন কর্মকর্তা হচ্ছে অ্যাটর্নি জেনারেল, এটা মনে রাখবা। বাংলাদেশের সর্বোচ্চ আইন কর্মকর্তা এটা হচ্ছে অ্যাটর্নি জেনারেল। তিনি সুপ্রিম কোর্টের একজন বিচারকের সমান সম্মান পান। বাংলাদেশ সরকারি আইন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাটর্নি জেনারেল, ঠিক আছে। বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলকে নিয়োগদান করেন রাষ্ট্রপতি। এবং আরেকটা আছে মহা হিসাব নিরীক্ষক, ঠিক আছে। একেও নিয়োগ দেয় রাষ্ট্রপতি, একেও নিয়োগ দেয় কে? রাষ্ট্রপতি নিয়োগ দেয়। বাট এটা তোমাদের পরীক্ষায় আসবে না। তারপর আসো, এই যে অ্যাটর্নি জেনারেলের কাজ হলো প্রজাতন্ত্রের পক্ষে আইনি ব্যাখ্যা। আর মহা হিসাব নিরীক্ষক নিয়ন্ত্রককে নিয়োগদান করে রাষ্ট্রপতি, এর মেয়াদ 5 বছর। বাংলাদেশে মহা হিসাব নিরীক্ষক নিয়ন্ত্রকের দায়িত্ব হলো সরকারি হিসাব নিরীক্ষণ করা, ঠিক আছে। সরকারি যে হিসাব টিসাব আছে এগুলা নিরীক্ষণ করা। আর দুর্নীতি দমন কমিশন আইন পাস হয় 17 ফেব্রুয়ারি 2004 সালে, মনে রাখবা। দুর্নীতি দমন আইনও পাস হয় 2004 সালে এবং দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠাও হয় 2004 সালে। এবং এটা ঢাকার সেগুনবাগিচায়, এটার অবস্থান হচ্ছে ঢাকার সেগুনবাগিচায় অফিস। ওকে, তারপর আসো গুরুত্বপূর্ণ টপিক। এখানে মনে রাখবা, এখানে পরীক্ষায় আসলে 3টা জিনিস নিয়ে আসতে পারে। প্রথমত আসলে অ্যাটর্নি জেনারেল নিয়ে আসতে পারে, আমি এখানে লিখে দেই, সরকারি কর্ম কমিশন নিয়ে আসতে পারে, নির্বাচন কমিশন নিয়ে আসতে পারে, অ্যাটর্নি জেনারেল। তবে আমার মনে হয় নির্বাচন কমিশন, সরকারি কমিশন নাও আসতে পারে, এই নির্বাচন কমিশন আর অ্যাটর্নি জেনারেল এই দুইটা নিয়ে আসতে পারে। এই দুইটার মধ্যে যে কোনো একটা আসতে পারে, ঠিক আছে। এখান থেকে একটা সৃজনশীল আসবে, এখান থেকে একটা সৃজনশীল আসবে, হয় নির্বাচন কমিশন না হলে অ্যাটর্নি জেনারেল। সবচেয়ে বেশি সম্ভাবনা অ্যাটর্নি জেনারেল নিয়ে আসার, ঠিক আছে। ওকে, জ্ঞানমূলক প্রশ্নগুলো পড়বা, অনুধাবনমূলক প্রশ্নগুলো পড়বা। এবার আসো অধ্যায় 8। দেখো, সর্বজনীন ভোটাধিকার প্রয়োগের জন্য একজন নাগরিকের বয়স কত হতে হবে? এটা একটা বাচ্চাও জানে 18 বছর, তবে বিয়ের বয়স 21 বছর, ঠিক আছে। ছেলেদের ক্ষেত্রে বিয়ের বয়স 21 বছর আর মেয়েদের ক্ষেত্রে বিয়ের বয়স 18 বছর, এটাও একটু জানিয়ে রাখো, ঠিক আছে। তোমাদের তো মনে হয় 18 বছর হয়েই গেছে, যাই হোক দাওয়াত দিও। এবার আসো, স্বাধীন, নিরপেক্ষ ও শক্তিশালী নির্বাচন কমিশনের কথা সংবিধানের কততম অনুচ্ছেদে বলা আছে? এটা মাত্রই আমরা পড়ে আসছি, 118 নম্বর অনুচ্ছেদে বলা আছে। তারপর দেখো, জনপ্রতিনিধিত্বের সৃষ্টি হয় কিসের মাধ্যমে? নির্বাচন, সভা সমিতি, জনমত, গণমাধ্যম? না, এটা নির্বাচন। জনপ্রতিনিধিত্বের সৃষ্টি মানে আমরা যে জনপ্রতিনিধি বাছাই করব, কাকে জনপ্রতিনিধি বাছাই করব? বিএনপিরও ভালো জনপ্রতিনিধি হইতে পারে, জামাতেরও হইতে পারে, আওয়ামী লীগেরও হইতে পারে, বা হচ্ছে তোমার এনসিপিরও হইতে পারে। এটা আমরা কিভাবে চুজ করব? আমরা ভোটের মাধ্যমে বা নির্বাচনের মাধ্যমে চুজ করব, ঠিক আছে। ওকে, 4 নাম্বার দেখো, 1973 সালে কত তারিখে বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়? বাংলাদেশে এখন পর্যন্ত টোটাল 13টা নির্বাচন হয়েছে, ঠিক আছে। 13টা নির্বাচন হয়েছে, তার মধ্যে এটা হচ্ছে প্রথমটা 7ই মার্চ হয়েছিল এবং 7 এপ্রিল হচ্ছে প্রথম অধিবেশন বসছিল 1973 সালে। এটা প্রশ্ন, এই প্রশ্নটা পরীক্ষায় আসবে, 7 মার্চ, ঠিক আছে। ওকে, 5 নাম্বার দেখো, স্বাধীন বাংলাদেশে প্রথম গণভোট হয় কবে? এখন পর্যন্ত টোটাল গণভোট হয় 4টি, মনে রাখবা। এখন পর্যন্ত টোটাল গণভোট হয় 4টা। 1977, 1985 জিয়াউর রহমান করছিল, 1977, 85 করছিল এরশাদ, 1991 সালে করছিল তত্ত্বাবধায়ক সরকার খালেদা জিয়ার সময়, আর এই 2024 সালে চতুর্থতম হইল। টোটাল গণভোট হয়েছে 4টা, টোটাল গণভোট হয়েছে 4টা। তাইলে বাংলাদেশে প্রথম গণভোট হয়েছিল 1977 সালে। তারপর আসো 6 নাম্বার, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার বৈশিষ্ট্য কি? সার্বজনীন ভোটাধিকার নিশ্চিত করা, দক্ষ উপযুক্ত প্রার্থী নির্বাচন করা, পছন্দীয় প্রার্থীকে ভোটদান নিশ্চিত করা। 6 নাম্বার কি হবে? 3টাই হবে, এটার উত্তর ঘ হবে, 3টাই, ঠিক আছে, এটা হবে। ওকে, তারপর আসো, আচ্ছা এখানে আরো জানতে হবে গুরুত্বপূর্ণ টপিক। এখানে আসলে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় নির্বাচন প্রক্রিয়াটা আসতে পারে, আমি একটু দেখাই দেই। দেখো, এখানে আসতে পারে নির্বাচন প্রক্রিয়া, আসতে পারে নির্বাচক মণ্ডলের যোগ্যতা, আসতে পারে এই যে আমাদের 18 বছর হইতে হবে, আরো কি কি জিনিস আছে এগুলা, ঠিক আছে। আর নির্বাচনের গুরুত্ব,
এই নির্বাচনের গুরুত্বটা আসতে পারে, ঠিক আছে, নির্বাচনের গুরুত্বটা আসতে পারে। এখানে আমি মাত্র 5টা দিছি, এই 5টার মধ্যে যে কোনো 2টা নিয়ে একটা সৃজনশীল আসতে পারে। এবার আসো 9 নাম্বার, বাংলাদেশের বৈদেশিক নীতি। এখানে আচ্ছা, বাংলাদেশের বৈদেশিক নীতিতে আমরা একটু দেখি কোনটি বাংলাদেশের পররাষ্ট্র নীতির মূল বৈশিষ্ট্য? আঞ্চলিক নিরাপত্তা জোরদার না করা, বিশ্বের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করা, সকলের প্রতি বন্ধুত্ব, কারো প্রতি বৈরিতা নয়। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের মূল বৈশিষ্ট্য। সকলের প্রতি বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয় বা কারোর প্রতি বৈরিতা নয়, এটাই শেখ মুজিবুর রহমান এই জিনিসটা করে দিয়ে গেছিল, ঠিক আছে, বাংলাদেশের পররাষ্ট্র নীতির মূল বৈশিষ্ট্য। ওকে, তারপর আসো 2 নম্বর প্রশ্নটা যদি আমরা দেখি, সার্ক, সার্কের সম্প্রসারিত রূপ কোনটা? আমরা জানি সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অফ রিজিওনাল কি কোঅপারেশন। দেখি তো, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অফ রুরাল, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অফ রিজিওনাল কোঅপারেশন। সাউথ আফ্রিকান তো ভুলেও হবে না, সাউথ আফ্রিকান বাদ দিবা কেমনে? দেখো, সাউথ আফ্রিকান কিন্তু না, সাউথ আফ্রিকান না, সাউথ এশিয়ান রুরাল তো হবে না, রুরাল মানে হচ্ছে গ্রাম্য, এটা কি গ্রাম নিয়ে কাজ করে না, এটা রিজিওনাল মানে অঞ্চল। এই যে সাউথ এশিয়ান, আমরা কি আমরা জানি না সাউথ এশিয়ার দেশ কয়টা? 8টা না? এটা কিভাবে মনে রাখবা? নিপা এমবিবিএস, নিপা এমবিবিএস, অথবা পড়তে পারো বিএনপি, বিএনপি ইজ এমবিএ। কি হবে? নিপা, নেপাল, ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্তান, মালদ্বীপ, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা। বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান, আফগানিস্তান, এই 8টা, ঠিক আছে। এই 8টা হচ্ছে সাউথ এশিয়ান বা দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা। এগুলো হচ্ছে সার্ক, যেটা হচ্ছে জিয়াউর রহমান গঠন করে দিয়ে গেছিল, মানে জিয়াউর রহমান এটা স্বপ্ন দেখছিল আর কি। তারপরে আসো 4 নাম্বার, সার্ক গঠিত হয় কত সালে? বলো তো, সার্ক গঠিত হয় কত সালে? 4 নাম্বারটা বলো, সার্ক গঠিত হয় কত সালে? দ্রুত বলো, আমরা এটা শেষ করে আরেকটা অধ্যায় শুধু বাকি আছে। সার্ক গঠিত হয় কত সালে? পিডিএফ কোথায় পাবো? শেয়ার করলে পিডিএফ পাবা। সার্ক গঠিত হয় 1985 সালে। ওকে, তারপরে আসো 5 নাম্বার, প্রথম সার্ক শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? প্রথম সার্ক শীর্ষ সম্মেলন হয়েছিল ঢাকাতে, এই যে ঢাকাতে। তারপরে আসো 6 নাম্বার, কোথায় সার্ক সচিবালয় অবস্থিত? কোথায় সার্ক সচিবালয় অবস্থিত? সার্ক সচিবালয়, সার্ক সচিবালয় হচ্ছে তোমার কাঠমান্ডু, নেপাল। এটা কাঠমান্ডু, নেপালে, ঠিক আছে। ওকে, তারপর আসো 7 নাম্বার, সার্কের সর্বশেষ সদস্য রাষ্ট্র কোনটি? সার্কের সর্বশেষ সদস্য রাষ্ট্র কোনটি? সবাই অ্যান্সার করো। ওকে, তাহলে সর্বশেষ হচ্ছে আফগানিস্তান। তারপর আসো 8 নাম্বার, বাংলাদেশ কত সালে ওআইসি সদস্যপদ লাভ করে? 1974 সালে। পাকিস্তানে গিয়ে যুক্ত হয়েছিল, মানে পাকিস্তানকে বলা হয়েছিল যে আমরা ওআইসিতে তখনই জয়েন করব যখন তোমরা আমাদেরকে স্বীকৃতি দাও। আর ওই বছর ওআইসি সম্মেলনটা পাকিস্তানে হয়েছিল, তখন পাকিস্তান না পাইলে আর কিছু করার নাই, তখন স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে। আচ্ছা 9 নাম্বার দেখো, ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায়? এটা হচ্ছে ব্রাসেলস, বেলজিয়াম। 9 নাম্বার, ব্রাসেলস, বেলজিয়াম। ওকে, তারপর আসো আরো জানতে হবে কমনওয়েলথের প্রধানকে। আমরা জানি কমনওয়েলথের প্রধান হচ্ছে ব্রিটিশ রাজা বা রানী। কমনওয়েলথ আসলে কি? কমনওয়েলথ বিষয়টা হচ্ছে এই একসময় ব্রিটিশদের উপনিবেশ যে রাষ্ট্রগুলো ছিল সেগুলো হচ্ছে কমনওয়েলথ, ঠিক আছে। কমনওয়েলথের সদস্য সংখ্যা বর্তমানে 54টা এবং বাংলাদেশ কমনওয়েলথের 32তম সদস্য। আর জাতিসংঘ গঠিত হয় 1945 সালে 24 অক্টোবর। তারপর হচ্ছে জাতিসংঘের প্রধান অঙ্গ সংগঠন হচ্ছে 6টা এবং আচ্ছা ঠিক আছে, বাকিগুলো আসে নাই। দেখো, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হচ্ছে 5টি। এই 5টার কিন্তু ভেটো দেওয়ার ক্ষমতা আছে। এই 5টা কি কি? এই 5টা হচ্ছে ফারুক, আমি সংক্ষেপে পড়াই। ফারুক মানে হচ্ছে ফ্রান্স, আমেরিকা, রাশিয়া, ইউকে আর হচ্ছে চায়না। এই 5টা হচ্ছে নিরাপত্তা পরিষদের স্থায়ী দেশ যাদের ভেটো প্রদান ক্ষমতা আছে। বাংলাদেশ কখন জাতিসংঘের সদস্যপদ লাভ করে? 1974 সালে। তারপরে বাংলাদেশ পররাষ্ট্র নীতির বৈশিষ্ট্য হচ্ছে স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা, প্রতিবেশী আছে, এগুলো তোমরা পারবা। শুধু মনে রাখবা জাতিসংঘের উদ্দেশ্য হচ্ছে বিশ্ব শান্তি শৃঙ্খলা নিশ্চিত করা, বিশ্ব শান্তি নিরাপত্তা নিশ্চিত করা আর কি, ঠিক আছে। ওকে,
তারপর আসো, এখানে গুরুত্বপূর্ণ টপিক দেওয়া আছে বাংলাদেশের বৈদেশিক নীতি। এখানে এইটা আসতে পারে, বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশের বৈদেশিক নীতির ভূমিকা। আর বাংলাদেশের বৈদেশিক নীতি তো জানোই, এটা সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। আর আরেকটা আসতে পারে সার্ক, সার্ক নিয়ে আসতে পারে, আবার নাও আসতে পারে, ঠিক আছে। তবে এইটা আসতে পারে যে আঞ্চলিক সহযোগিতা ও শান্তি রক্ষায় না, সার্ক আসবে না, জাতিসংঘ আসতে পারে, অথবা এই বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের বৈদেশিক নীতি এটা আসতে পারে, ঠিক আছে। ওকে, এবার আমরা চলে যাব আমাদের সর্বশেষ এখানে এই যে ওয়াইসিও মনে আসবে না, জাতিসংঘটা আসতে পারে। জাতিসংঘ বিশ্বের সব রাষ্ট্রের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরির জন্য কাজ করছে, এটা আসতে পারে, ঠিক আছে। ওকে, এবার আমরা চলে যাব আমাদের সর্বশেষ প্রশ্ন, দশম অধ্যায়। দেখো এই তারেক, পিডিএফটা দেওয়ার সিস্টেমটা কি? আর্টস এডুকেশন পেজে লাইভের কমেন্টে দিয়ে দেওয়া হবে এখনই? ক্লাস শেষে দিবা? ও আচ্ছা, ঠিক আছে। তাহলে যাক, আমি ভাবছিলাম যারা ক্লাসটা শেয়ার দিবে তাদেরকে দিব, কিন্তু আমাদের এডুকেশন মনে করো অনেক মহান, এরা হচ্ছে সবাইকে দিয়ে দিবে, ঠিক আছে। তো ঠিক আছে, তোমরা তাহলে ক্লাস শেষে এখানে পাওয়া যাবা, আবার আমাদের যে এডুকেশন অফিসিয়াল গ্রুপ আছে সেখানেও পাওয়া যাবা, অথবা আমাদের এডুকেশন আর্টস যে পেজ সেখানেও পাওয়া যাবা, ঠিক আছে। ওকে, দেখো প্রতিবন্ধী শব্দের ইংরেজি প্রতিশব্দ কি? প্রতিবন্ধী শব্দের ইংরেজি প্রতিশব্দ, এটা কে পারো? সবাই অ্যান্সার করো। ডিসেবিলিটি, রাইট, ডিসেবিলিটি, ঠিক আছে। আরে ডিসেবিলিটি না, ডিজেবল, প্রতিবন্ধী, ঠিক আছে। ডিজেবল, ডিসপাস করতে গেল, ডিজেবল প্রতিবন্ধী, ঠিক আছে। ওকে, তারপরে আসো 2 নাম্বার, বিশ্ব প্রতিবন্ধী দিবস পালিত হয় কখন? বিশ্ব প্রতিবন্ধী দিবস পালিত হয় কখন বলো? ভাইয়া আজকে ক্লাস না নিয়ে অন্যদিন নিলেও পারতেন, কেন, কি হয়েছে? আজকে ক্লাস নিলে কি হবে? আজকে সারাদিন বিদ্যুৎ নাই, ঠিক আছে, সমস্যা নাই, তুমি রেকর্ডটা পরে করে নিও আপু, তুমি পরবর্তীতে রেকর্ডটা করে নিও। দেখো 2 নাম্বার, বিশ্ব প্রতিবন্ধী দিবস কবে পালিত হয়? বিশ্ব প্রতিবন্ধী দিবস 3 ডিসেম্বর, মনে রাখবা, বিশ্ব প্রতিবন্ধী দিবস পালিত হয় 3 ডিসেম্বর। হ্যাঁ, ক্লাস শেষে পেয়ে যাবা। 3 নাম্বার দেখো, বিশেষ চাহিদা সম্পন্ন জনগোষ্ঠী জন্য সবচেয়ে বেশি প্রয়োজন কোনটা? অর্থনৈতিক সুযোগ সুবিধা, রাজনৈতিক সুযোগ সুবিধা, সকলের যে চাকরির ব্যবস্থা, তাদের উপযোগী শিক্ষা ও প্রশিক্ষণের সুবিধা নিশ্চিত করা। এটা তো বুঝাই যাচ্ছে, এটা কি হবে? এটা হবে 3 ডি। তারপরে আসো 4 নাম্বার, ব্রেইল সামগ্রী, এইটা 100% পরীক্ষা আসার মতো একটা প্রশ্ন। ব্রেইল সামগ্রী কাদের শিক্ষার উপকরণ? 4 নাম্বার, তোমরা অ্যান্সার করো দেখি। এখন যারা কোশ্চেনের অ্যান্সার করবে আমি তাদের নাম পড়ব, ঠিক আছে। এখন তো আমরা শেষ দিকে চলে আসছি, যারা কোশ্চেনের অ্যান্সার দিবে তাদের নাম পড়ব আমি। 4 নাম্বার, ব্রেইল সামগ্রী, দেখি কে পারে। কতজন আছে আমাদের সাথে? 82 জন, বাহ, এখনো 82 জন আছে, খুব ভালো। নুরাজুল আছে আমাদের সাথে, নুরাজুল, সে বলছে 4 বি। তারপরে অন্তর, আচ্ছা 3, হিমেল বলছে 4 খ। ওকে, তারপর আর কে আছে? ফাহমিদা আক্তার বলছে 4 খ, প্রিয়ন্তী পিয়ার বলছে 4 বি, অন্তর সরকার বলছে 4 বি, এমএসটি নুসরাত ইসলাম বলছে 4 খ, অন্তর সরকার 4 খ, রাইট। এটা হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধী, মানে যারা একটু অন্ধ তারা হচ্ছে এক ধরনের ব্রেল, এটা একটা বইয়ের মতোই, কিন্তু এখানে খুঁতখুত করে দেওয়া আছে, তারা হচ্ছে এগুলো এইভাবে ধরে এভাবে পড়ে, ঠিক আছে। ব্রেল এটা দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য, ঠিক আছে। ওফ, দেখছো সেই 11টা থেকে শুরু করছি, 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, এখন তো প্রায় 6টা বাজে যাচ্ছে, 7 ঘন্টা। এর মধ্যে তো অ্যাটলিস্ট আমি হচ্ছে প্রায় 6 ঘন্টা দাঁড়াইছিলাম। আমার পায়ের অবস্থা খুব বাজে, আর গলার অবস্থা তো নাই বললাম। যাই হোক, আমার এই পরিশ্রম তখনই সফল হবে যখন তোমরা পরিণতিতে একটা ভালো রেজাল্ট করতে পারবা, যখন তোমরা এটাতে একটা ভালো কিছু, ভালো একটা প্রিপারেশন নিয়ে তোমরা যখন হচ্ছে পরীক্ষার হলে যখন দেখবা যে জুবাইর ভাই যা পড়াইছে তা কমন আসছে এবং তোমরা ভালো করে অ্যান্সার করতে পারতেছ, তাইলে আমার এই 6 ঘন্টা 7 ঘন্টার যে পরিশ্রম, এইটা তো শুধু তোমাদের সামনে অন রেকর্ড, কিন্তু এই জিনিসগুলো আমার বানাইতে
আমি 5 দিন লাগে এগুলো বানাইছি, 5 দিন আমি খুঁজে খুঁজে বের করছি কোন এমসিকিউ গুলো গুরুত্বপূর্ণ, কোন টপিক গুলো গুরুত্বপূর্ণ। তুমি যখন পড়তে যাবা তখন তুমি বুঝবা যে তোমাদের পিছনে জুবাইর ভাই কত সময় দিছে এবং কত কষ্ট করছে। আমার শুধু এতটুকুই চাওয়া যে আমি আজকে যা পড়াচ্ছি এই পড়াগুলো তুমি একটু মাথায় নাও এবং ইনশাল্লাহ এগুলা নিয়ে তুমি পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করো। তুমি একটা ভালো রেজাল্ট করলে এটাই আমার সার্থকতা। আমি তোমার কাছে কোনো টাকাও চাই না, কিচ্ছু চাই না, শুধু আমার জন্য একটু দোয়া করবা, ঠিক আছে, যাতে আমি একটু স্ট্রং থাকতে পারি। আর সবসময় তোমাদের জন্য এইভাবে, এখন তো তোমাদের মাত্র একটা বড় ক্লাস নিলাম, কিন্তু তোমরা যখন আমাদের ঢাকা ইউনিভার্সিটি কোর্সে ভর্তি হবা, তারপর যখন আমরা ঢাকা ইউনিভার্সিটিতে আসবা, মানে ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি বা অন্যান্য কোর্স করবা, তখন কিন্তু আমরা আরও বেশি, এমন ম্যারাথন ক্লাস আমরা 10 ঘন্টা 11 ঘন্টারও নেই, ঠিক আছে। ওকে, তাহলে আসো, দুর্নীতি কি? সামাজিক ব্যাধি, শারীরিক ব্যাধি, রাজনৈতিক ব্যাধি, অর্থনৈতিক ব্যাধি। হ্যাঁ, দুর্নীতি হচ্ছে একটা সামাজিক ব্যাধি, দুর্নীতি হচ্ছে একটা কি সামাজিক ব্যাধি। ওকে, তারপরে আসো 6 নাম্বার, করাপশন। করাপশন শব্দটি কোন ভাষা থেকে আসছে? করাপশন শব্দটি কোন ভাষা থেকে আসছে? হ্যাঁ, আমি শুধু দোয়া চাই, আর কিছু চাই না। সয়ের করাপশন শব্দটি কোন ভাষা থেকে আসছে? ওকে, এটা হবে ল্যাটিন, ঠিক আছে, ল্যাটিন। ওকে, তারপর আসো 7 নাম্বার, দুর্নীতি দমনের পূর্বশর্ত হলো গণসচেতনতা, রাজনৈতিক অঙ্গীকার, আইনের শাসন, নৈতিকতা। 7 নাম্বার, দেখো দুর্নীতি কখন আমরা হচ্ছে দমন করতে পারবো? যখন আমরা জানবো আসলে দুর্নীতি কি। আমরা নিজেরা যখন দুর্নীতি করব না এবং অন্যকে করতে দিব না, সেটাই হচ্ছে কি গণসচেতনতা। তাহলে এটা অ্যান্সার কি হবে? গণসচেতনতা, ঠিক আছে। ওকে, তারপর আসো 8 নাম্বার, খাদ্যে ভেজাল রোধে কোন প্রতিষ্ঠানের সম্পর্ক রয়েছে? বিটিসিএল, বিআরটিসি, বিএসটিআই, বিসিআইসি। এটা এই যে বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউট, এরা হচ্ছে তোমার খাবারের মান এবং খাবারের কোন খাবার অনুমোদন পাবে, বাজারে বিক্রি করা যাবে বা বাজারে বিক্রি করা যাবে না, এই জিনিসগুলো হচ্ছে বিএসটিআই দেখে, বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউট। তোমরা দেখবা যে তোমরা যখন লবণ কিনতে যাবা বা বিভিন্ন প্রোডাক্ট কিনতে যাবা, তখন সেখানে দেখবা যে বিএসটিআই কর্তৃক অনুমোদিত, ঠিক আছে, এই প্রোডাক্টটা দেখবা। তাহলে এটা হচ্ছে বিএসটিআই, বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউট। ওকে, তারপরে আসো 10 নাম্বার, ডিডিটি কি? ডিডিটি কি? এটা তোমাদের বইতে আছে, ডিডিটি কি? এটা কি হচ্ছে ফল পাকানোর জন্য ব্যবহৃত রাসায়নিক, কৃত্রিম রং, আমিষ পচন রোধে ব্যবহৃত রাসায়নিক, নিষিদ্ধ কীটনাশক। এটা কি হবে বলো? 10 নাম্বার, ডিডিটি। হ্যাঁ, বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট। হ্যাঁ, এটা হচ্ছে নিষিদ্ধ কীটনাশক, যেটা আসলে খেতে খামারে দেওয়া হয় তোমার হচ্ছে এই নিষিদ্ধ কীটনাশকটা। এটা আসলে আমাদের পানিবাহিত বা আমাদের ফসলের জন্য এটা খুব ক্ষতিকর, ঠিক আছে, এটা হবে নিষিদ্ধ কীটনাশক। ওকে, হ্যাঁ, নিষিদ্ধ কীটনাশক। 11 নাম্বার, দুধ ও মাছে কোন ক্ষতিকর রাসায়নিক পদার্থে মেশানো হয়? এটা মনে আমরা সবাই জানি, তাই না? এটা আমরা সবাই জানি, এটা মোটামুটি সবাই জানে যে দুধ ও মাছে কোন ক্ষতিকর রাসায়নিক পদার্থটা মিশানো হয়। এটা হচ্ছে ফরমালিন। ওকে, এবার আমাদের লাস্ট এমসিকিউ, ইফটিজিং এর কারণ। ইফটিজিং এর কারণ, এটা সবাই অ্যান্সার করো দেখি। ইফটিজিং এর কারণ কি? এটা সবাই অ্যান্সার করো, আমি দেখবো ইফটিজিং এর কারণ কি। আকাশ, সংস্কৃতির ক্ষতিকর প্রভাব, শিক্ষার প্রসার, ধর্মীয় অনুশাসন মেনে চলা, নারীর প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি সৃষ্টি। কি হবে এটা? 12 নাম্বার, দেখি 12 নাম্বার কারা কারা আনসার দিতে পারে। ফরমালিন ছিল আগেরটা। রুকাইয়া বলছে 12 এর ক, সবার প্রথম রুকাইয়া বলছে। ওকে, রুকাইয়া খাতুন, থ্যাংক ইউ তোমাকে।
তারপরে এই যে নুরাজল অনেক পুরো ক্লাস জুড়ে ছিল, 12 এর বলছে। বাবু ত্রিপুরা, সেও পুরো ক্লাস জুড়ে ছিল, সে বলছে ডি নাম্বার। এমএসটি ফাহমিদা আক্তার বলছে 12 এর ডি। আফরা ইসলাম বলছে 12 এর এ। অন্তর সরকার বলছে 12 এর খ শিক্ষার প্রসার। পিয়া চৌধুরী বলছে 12 এর ক। অন্তর সরকার বলছে 12 এর ডি। তারপরে হচ্ছে এমএসটি নুসরাত ইসলাম বলছে 12 এর ডি। তাসলিম আক্তার বলছে 12 এর এ। তারপরে তানজিদ মাহমুদ বলছে 12 এর বি। মেঘা সরকার বলছে 12 এর ডি। প্রিয়ন্তী পিয়ার বলছে 12 এর এ। মনি আক্তার বলছে 12 এর ডি। নুরাজল ভাইয়া আমি ফার্স্টে বলছি, হ্যাঁ ও আচ্ছা। নারীর প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি রুবাইয়া সুলতানা বলছে। নাফিয়া ইসলাম বলছে 12 এর ক। এমএস লিজা বলছে 12 এর ডি। নাফিয়া ইসলাম বলছে 12 এর ক। এমএসটি লিজা, ওকে। এমএসটি দিয়া অনেক কষ্ট করেন ভাই আপনারা আমাদের জন্য, আল্লাহ আপনাদের সবাইকে। আচ্ছা, থ্যাংক ইউ উম্মে হাবিবা তিথি। তাসলিমা আক্তার 12 এর এ। এমএসটি দিয়া, আচ্ছা তোমরা চাইলে একটা কাজ করতে পারো, আমাদের যে এডুকেশন অফিসিয়াল গ্রুপ সেখানে একটু জানাইতে পারো যে আমাদের আজকে যে আমি তোমাদের ক্লাসটা নিলাম এটা আসলে তোমাদের ভালো লাগছে কিনা, বা কতটুকু ভালো লাগছে, বা এই ক্লাসটাতে তোমরা কতটুকু উপকৃত হইছো। তোমরা চাইলে আমাদের যে এডুকেশন অফিসিয়াল গ্রুপ সেখানে কিন্তু জানাইতে পারো, ঠিক আছে। তোমরা একটু জানাইলে, রিভিউ দিলে আমার ভালো লাগবে, ঠিক আছে। ওকে, ইপটিজিং এর কারণ দেখো, ইপটিজিং এর কারণ হচ্ছে শিক্ষার প্রসার, এটা তো মোটেও না। ধর্মীয় অনুশাসন মেনে চললে তো জীবনে ইপটিজিং করবে না। নারীর প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি সৃষ্টি, আর হচ্ছে আকাশ সংস্কৃতির ক্ষতিকর প্রভাব, এই দুইটার মধ্যে একটা, তাই না? এখন আকাশ সংস্কৃতির ক্ষতিকর প্রভাব এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা একটা গুরুত্বপূর্ণ। আর হচ্ছে নারীর প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি সৃষ্টি, এটা বলছে কারণ, কারণ তো এটা হবে না, তাই না? তাহলে কারণ তো এটা হবে না। যদি এমন হয়তো নারীর প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গির অভাব, তাইলে এটা হইতো, এটা হবে আকাশ সংস্কৃতির ক্ষতিকর প্রভাব হইতো, কিন্তু এইটাই, কিন্তু এখানে দৃষ্টিভঙ্গির অভাব থাকলে এটা হইতো, এখানে আকাশ সংস্কৃতির ক্ষতিকর প্রভাব হবে, ঠিক আছে। ওকে, তাহলে পিডিএফ তোমরা পাওয়া যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ এখানে আরো জানতে হবে বিশেষ চাহিদার জনগোষ্ঠী কারা, প্রতিবন্ধী, ঠিক আছে। তারপরে ইপটিজিং এর অন্যতম কারণ কোনটি, সামাজিক অবক্ষয়। আন্তর্জাতিক নারী দিবস 8 মার্চ। ক্রমাগত শুকনো কাশি যে রোগের লক্ষণ। এইডস, বিশ্বে প্রথম কখন এইডস রোগী শনাক্ত হয়? 1981 সালে। কোথায়? 1981 সালে এইডস রোগী প্রথম শনাক্ত হয়েছিল ইউএসএ তে বা মার্কিন যুক্তরাষ্ট্রে, ঠিক আছে। মার্কিন, এই যে সর্বপ্রথম কোন রাষ্ট্রে এইডস এর রোগী দৃষ্টিগোচর হয়? যুক্তরাষ্ট্র। আর কোন ভাইরাস থেকে এইডস রোগীর সৃষ্টি হয়? এইচআইভি, এর ফুল ফর্মটা জানবা, হিউম্যান ইমিউনো ডিফিসিয়েন্সি ভাইরাস, এইচআইভি, ঠিক আছে। আর এইডস হচ্ছে এইডস এর টপ পর্বা, ঠিক আছে। আর খাদ্যে ভেজাল প্রতিরোধী করণীয় কঠোর শাস্তি নিশ্চিত করা, নৈতিক শিক্ষার প্রসার ঘটানো এবং গণসচেতনতা বৃদ্ধি। যাই হোক, জলবায়ু পরিবর্তনের কারণ হলো গ্রিন হাউস এফেক্ট, ওজোন স্তরের ক্ষয় এবং অপরিকল্পিত নগরায়ন, ঠিক আছে। আর এখানে তারপরে হচ্ছে আরো অনেক কিছু দেওয়া আছে, গুরুত্বপূর্ণ টপিক। তারপরে হচ্ছে তোমার জ্ঞানমূলক প্রশ্ন এবং হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন এখানে দেওয়া আছে, ঠিক আছে। আর আমি শেষে বলবো যে তোমরা যারা হচ্ছে আমাদের ডিওআইসিও বেচে ভর্তি হও নাই, তোমরা চাইলে এখনো ডিওআইসিও বেচে ভর্তি হতে পারো। আজকের মধ্যে ভর্তি হইলে তোমার প্রিয় দলে জার্সি কিন্তু পেয়ে যাচ্ছ, ঠিক আছে। আর যারা এখনো ভর্তি হও নাই তারা ইনশাল্লাহ দ্রুত ভর্তি হয়ে যাবে আশা করি। আমাদের এখানে যা যা পাবে ইনশাল্লাহ বেস্ট, এতটুকু বলতে হবে যে বেস্ট সার্ভিস পাবা ইনশাল্লাহ, ঠিক আছে। ওকে, তাহলে আজকের মতো এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমার পা অনেক ব্যথা করতেছে, আমি দাঁড়া থাকতে পারতেছি না। আচ্ছা, যাই হোক, ক্লাসটা শেষ হইলো। আমার খুব ভালো লাগছে তোমাদের সাথে আজকে ক্লাস নিয়ে, তোমরা খুব রেসপন্স করছো, অনেক কথা বলছি তোমাদের সাথে। ইনশাল্লাহ তোমরা যদি আবার তোমাদের এসএসসি পরীক্ষার পর আবার হচ্ছে তোমরা আমাদের এই ঢাকা ইউনিভার্সিটি কোর্সে যদি ভর্তি হও, তাহলে তো প্রায় 3 থেকে 4 মাস আমরা আবার একসাথে ক্লাস করবো, তাই না? তাহলে তখন 3 থেকে 4 মাস না, অ্যাকচুয়ালি তোমার হচ্ছে প্রায় সবগুলো কোর্স শেষ হইতে হইতে আমাদের হচ্ছে প্রায় 9 থেকে 10 মাস। তখন আবার আমরা একসাথে ক্লাস নিব, আবার তোমাদের সাথে কথা হবে। অনেকের নাম আমি মুখস্থ করে ফেলছি, মোফাইজল, হাবিবা, তারপর হচ্ছে আর কার নাম যেন মেঘলা, তারপর হচ্ছে আর কার নাম যেন মুখস্থ করে ফেলছি। ওকে, ইনশাল্লাহ দেখা হবে ইনশাল্লাহ খুব শীঘ্রই। তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর বেশি বেশি করে এসএসসির পড়াটা পড়ো। কারণ হচ্ছে ভাই এসএসসিতে এ প্লাসটা আসলেই খুব দরকার। এ প্লাস পাইতে হবে বিষয়টা এমন না, বাট যদি পাও এটা খুব ভালো হবে, ঠিক আছে। কারণ তোমার একটা বন্ধু বান্ধব যদি এ প্লাস পেয়ে গেল আর তুমি পাও নাই, তখন এটা অনেক বেশি খারাপ লাগে, ঠিক আছে। যদি বন্ধু বান্ধব সবাই না পায় তাহলে একটা সমস্যা নাই, কিন্তু যদি তোমার বন্ধু পাইছে কিন্তু তুমি পাও নাই,
তখন কিন্তু সে তোমাকে কথা কথা খোটা দিবে, আর তোমার বাপ মা তো ভাই তোমাকে ছাড়বে না। আর সবচেয়ে বড় সমস্যা তোমার পাশের বাসার আন্টি, সে তো তোমাকে যতবার দেখা হবে ততবারই বলবে এ প্লাস তো পাও নাই না, পড়াশোনা মনে করো নাই। তুমি যতই পড়াশোনা করো কেউ বিশ্বাস করবে না তুমি যদি এ প্লাস না পাও, ঠিক আছে? যাই হোক, আল্লাহ ভরসা, আমরা আশাবাদী সবাই এ প্লাস পাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। সবাই ভালো থাকো, পড়াশোনা করো, আর হচ্ছে ভাইয়ের জন্য দোয়া করবা। এই তো, দেখা হবে ইনশাল্লাহ খুব শীঘ্রই। আসসালামু আলাইকুম।